If you want to achieve something bigger, entrepreneurship is the only way. If you don't know this thing, যে ভিশন প্যাশন এটার মানে জানি না, আসলে এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা বলাই উচিত। স্বাভাবিক সময় তো সবাই দৌড়াইতে পারে, যখন সময়টা টাফ হবে তুমি তখন কতটা ভালো পারফর্ম করতেছো, দ্যাট উইল ডিফাইন ইউর ডেস্টিনেশন, রাইট? কখনো কখনো মনে হয় সব ছেড়ে চলে দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, বাট কমপ্লেনটা কাকে বলবো? নোবডি উইল লিসেন, রাইট? হি ওয়াজ দ্য ফার্স্ট এন্টারপ্রেনার আমার মনে হয় যে আমি ইন্টারাকশন করছি ফার্স্ট ওখান থেকে আর কি। হ্যালো এভরিবডি, আমরা স্টোরি বিহাইন্ড থেকে আমি জামান আছি। আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছে আবু দারদা। হ্যালো দাদা ভাই, ওয়েলকাম আমাদের সাথে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সো খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, আপনি এন্টারপ্রেনার কেন? কোয়েশ্চেনটা স্ট্রেট ফরওয়ার্ড, বাট আনসারটা আসলে খুব বেশি ডিফিকাল্ট না, বাট এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আমার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ সামথিং, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং বিগার, entrepreneurship is the only way, ঠিক আছে? মানে আমি যদি ট্র্যাডিশনাল একটা লাইফ লিড করি, মানে ইফ আই ক্যান ডু সামথিং 9 to 5 or whatever the routine job is, আমার একটা লিমিটেশন থেকে যায়, ঠিক আছে? সো দেখা যাচ্ছে আমি একটু কিছু বদলে দিতে যাচ্ছি, সেটা খুব ছোট জায়গা থেকেই হোক বা বড় জায়গা থেকেই হোক, ন্যাশনাল পর্যায়ে বা ইন্টারন্যাশনাল পর্যায়ে, সব জায়গা থেকে হইলে আমার মনে বদলে দেওয়ার যে জায়গাটা আছে, এটা এন্টারপ্রেনারশিপ, সেটা যে মাধ্যমে হোক, ইট কুড বি বিজনেস, ইট কুড বি সামথিং এলস, বাট এন্টারপ্রেনারশিপ ইজ ডিফারেন্ট, ওয়ে ডিফারেন্ট দ্যান অনলি বিজনেস। হ্যাঁ, এটার মধ্যে মাইন্ডসেট টাইটসেট এগুলো অনেক কিছু জড়িত আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু চেঞ্জ আনতে চাই আর কি, ঠিক আছে? ডিফারেন্ট পর্যায়ে চেঞ্জ নিয়ে আসতে চাই। কতটুকু পর্যায়ে সম্ভব আই ডোন্ট নো, বাট ওই জায়গা থেকে মনে হয়েছে যে আই ক্যান ডু বেটার, দ্যার ইজ প্লেন্টি অফ অপরচুনিটি, যেখানে এন্টারপ্রেনারশিপটাই আসলে আমাকে একমাত্র হেল্প করতে পারে ওই ড্রিমটাকে অ্যাচিভ করার জন্য। সো ইন শর্ট দ্যাটস ইট। বাট এটা মনে হয় না খুব একটা কপি বুক স্টাইলের? হ্যাঁ, কপি বুক আসলে শুরুটা কেমন আমার কাছে প্রথমে মনে হয়েছে যে আমি যে গ্রাম থেকে উঠে আসছি, আমি যদি এই গ্রামের জন্য কিছু করতে পারি, আমি কি করতে পারি? আমাদের জাকাত দেই, সাধারণভাবে আমরা কী করি, আমরা জাকাত দিই বা কোনো একটা আত্মীয় স্বজন আসলে তাকে চিকিৎসার ব্যবস্থা করি। তো ওই জায়গাতে আমি একদম গ্রাউন্ড লেভেল থেকে যদি চিন্তা করি, মানে বেসিকটা কিন্তু ওই কপি বুকই, কিন্তু আমি যদি গ্রামের জন্য একটা ওভারঅল একটা চিন্তা করি, বা আমি একটা আমি ফ্রম বগুড়ার জন্য একটা ওভারঅল চিন্তা করি, তাহলে কীভাবে করা সম্ভব? ইফ আই ডু আ সার্ভিস, আই ক্যানট ডু দ্যাট, রাইট? only way is to create something from the entrepreneurship. Like আমার একটা অনেক চিন্তা ছিল, বগুড়া অনেক কিছু বিখ্যাত আছে, কিন্তু ব্র্যান্ডিং, এখন গভর্নমেন্ট অনেক কিছু করতেছে, জেলা ব্র্যান্ডিং করতেছে। এই চিন্তাটা আমি অনেক আগেই করেছি যে আমার বগুড়াকে আমি কীভাবে বগুড়া থেকে এমন কোনো ব্র্যান্ড ন্যাশনাল পর্যায়ে নাই বা ইন্টারন্যাশনাল পর্যায়ে নাই। সো এই জিনিসটা আমাকে কিন্তু ভাবাতো আর কি। সো ওইটাই যে চেঞ্জটা করতে গেলে আসলে এন্টারপ্রেনারশিপ ইজ আ ভেরি ভেরি গুড টুলস। আরেকটা একটু বলবো, সরি একটু যোগ করে নেই, সেটা হচ্ছে যে মানি, অফকোর্স মানি ইজ অলসো ফ্যাক্টর। আমি হয়তো সারা জীবন জব করে যে পরিমাণ আর্ন করতে পারবো, বাট এন্টারপ্রেনারশিপ বা ডিফারেন্ট টাইপস অফ ইনিশিয়েটিভ থেকে কিন্তু আই ক্যান আর্ন মোর। ইফ আই ক্যান আর্ন মোর, দ্যাট ডাজন্ট মিন যে এটা শুধুমাত্র মনিটারি ভ্যালু দেবে। আমি যে ড্রিমগুলো আছে, ব্যক্ত অব্যক্ত সব ধরনের ড্রিম কিন্তু ফুলফিল করার জন্য মানি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুল। সো আই থিঙ্ক দিস ইজ অ্যানাদার ফ্যাক্টর ইউ ক্যান সে। ওকে, সো মানি যদি আসলে মোটিভেশন হয়ে থাকে, বাট অ্যাট দ্য সেম টাইম ডোন্ট ইউ থিঙ্ক যে আসলে মানে একজন জব হোল্ডার কিংবা আমরা রেগুলার আসলে লাইফ বলতে যেটা বুঝি, সেখানে একটা মানে সারা জীবনে যে পেইনটা আসলে হজম করে, ডোন্ট থিঙ্ক বিং অ্যান এন্টারপ্রেনিউর সেটা আসলে আমরা খুব অল্প দিনে ওটা হজম করে ফেলি। রেওয়ার্ডটাও আমাকে তো দেখতে হবে, রাইট? সো আমি টোটাল জার্নিটাকে যদি এভাবে দেখি, আমার সার্ভিস লাইফ সে ফর, শুধু আমি সার্ভিস লাইফটাকে বলবো না, আমি যদি অন্যান্য পেশাতেও দেখি, আমি ক্রিয়েটিভ আর্টিস্ট হইতে পারি, অনেক কিছু হইতে পারি, আমি কার্টুনিস্ট হইতে পারি, মিউজিশিয়ান হইতে পারি, জব হোল্ডার হইতে পারি, যে কোনো কিছুই হোক না কেন, আমার কিন্তু একটা লাইফ টাইম আছে। যে কোনো প্রোডাক্টের যেমন সার্ভিস টাইম আছে, লাইফ টাইম আছে, যে কোনো পেশারই একটা লাইফ টাইম আছে। এন্টারপ্রেনারশিপে হয় কি, আমার মনে হয় যে একটা লাইফে আমরা অনেকগুলো লাইফ টাইম আমরা পার করে ফেলি।
সো এইটার যেমন একটা অনেক বড় রিস্ক অ্যাসোসিয়েটেড আছে, সাথে গেইনটাও কিন্তু আছে। সো কোনো কিছুই আমরা পড়ার সময় দেখেছি যে নাথিং ইজ ফ্রি, হ্যাঁ, দ্যার ইজ নো ফ্রি লাঞ্চ। এন্টারপ্রেনারশিপের সাথে এটা খুবই মানে ওতপ্রোতভাবে জড়িত আছে যে আমি কোনো কিছুই ফ্রিতে পাবো না, এবং যা কিছুই পাবো সেই পরিমাণ পেইনই আমাকে নিতে হবে। সো আমি যদি পেইন নেওয়ার জন্য বা রিস্ক নেওয়ার জন্য আমি যদি মেন্টালি আমার সেই গ্রহণযোগ্যতা নিজের কাছে নিজে না থাকে, সো দিস লাইন ইজ নট ফর দ্যাট পারসন, রাইট? সো ইয়া, সো ইউ আর ওয়েলকামিং দ্যাট পেইন, রাইট? it's happening, it will happen. I can really cannot accept ignore. that, yeah. And you don't have any complaint regarding this? Of course I have complaint, but I have to live with that. Right. So you are accepting the মানে pain. আমি কাকে কমপ্লেন করব? মানে there is pain, you know better, better than anybody. We all know this story, right? So কখনো কখনো মনে হয় সব ছেড়ে চলে যাচ্ছে, ঠিক আছে, বাট কমপ্লেনটা কাকে বলবো? নোবডি উইল লিসেন, রাইট? সো নিজের কাছে নিজেই কমপ্লেন করতে হয়, নিজেকেই শান্ত থাকতে হয়, আবার নেক্সট স্টেপ কি আছে, নেক্সট ডে কি আছে, নেক্সট আওয়ারে আমি কী করবো, সো এই চিন্তা কিন্তু আমাকেই চিন্তা করতে হবে। সো আমাদের এন্টারপ্রেনারদের এই লাইফটা, যে আমার মনে হয় না দিস ইজ আ স্ট্রাগল ফর মান্থ অর ইয়ার্স, দিস ইজ আ স্ট্রাগল ফর মিনিটস, হ্যাঁ, উইদিন মিনিটস, উইদিন আওয়ার্স, আমার প্রত্যেক আওয়ারে আমাকে নতুন নতুন কিছু চিন্তা করতে হচ্ছে। সো দিস স্ট্রাগল কন্টিনিউস, দেয়ার ইজ নো ওয়ান টু কমপ্লেন, সো বাট উই হ্যাভ কমপ্লেন্স, বাট দেয়ার ইজ নো ওয়ান টু লিসেন. Yeah, that's true. We have People to want to care. listen the Yeah. success. People don't want to listen the complaint. No, They don't no, want to no, listen the pain. They don't care. So They even don't if you are in a pain, so people are not going to support you. Most of the cases that's happened. Yeah, that's what I faced. absolutely. Anyway, so definitely, and you're saying like money, it's a big motivation. But of course, I don't think like where from the people started, money was not the main thing. It was something the passion, I believe. Anyways, that's my observation. So I want to know about you, right? And the thing is, আপনার লাইফের কোন ইভেন্টে যে মনে হয়েছে যে আসলে মানে ইউ শুড চেঞ্জ ইউর এইম, অথবা ছোটোবেলা আপনার চাইল্ডহুড এইমটা কী ছিল, হোয়াট ইউ ওয়ান বি, মানে আপনি কী হতে চাইছিলেন, সেখান থেকে কেন আসলে এই চেঞ্জটা আসলো? ছোটোবেলায় আসলে খুব স্টাডি সার্ভিস ছিলাম অনেক দিন পর্যন্ত, মানে 8 to 9, until I met this writer কাজী আনোয়ার হোসেন and his creation like মাসুদ রানা. আমার মনে হয় যে আমার এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে মাসুদ রানা যে সিরিজটা আছে একটা বড় একটা ভূমিকা আছে, and also the some of the movies I watched in the very young age, ঠিক আছে? সো আমার মনে হয় যে এন্টারপ্রেনারশিপের আগে আমার কাছে আরেকটা শব্দ খুব বেশি ট্রিকি বা আমাকে খুব ইনফ্লুয়েন্স করছে, সেটা হচ্ছে ভেঞ্চারিং, হ্যাঁ। সো ভেঞ্চার আমার মনে শুধু আমি না, যে কেউ এন্টারপ্রেনার হওয়ার আগে তাকে ভেঞ্চার করতে হবে, যে কোনো কিছু ভেঞ্চার করতে হবে। সো ভেঞ্চার টু আননোনস, ভেঞ্চার টু নিউ থিংস, হ্যাঁ, ভেঞ্চার টু রিস্ক। সো এই জিনিসগুলো, এই ভেঞ্চার আউট করা আমার মধ্যে একটা চলে আসছে অনেকটাই মাসুদ রানা থেকে, বা এই থ্রিলারগুলো পড়ে, ওয়েস্টার্নগুলো পড়ে। কারণ ওখানে দেখেছি যে তারাই আসলে আগায় যাচ্ছে যারা ভেঞ্চার আউট করতেছে, হ্যাঁ। আননোন টেরিটরিকে এক্সপ্লোর করার যে নেশা, এই নেশাটা একটা ভয়ঙ্কর নেশা। সো ওখান থেকে আসলে দেখা যাচ্ছে যে নতুন কিছু করা, নতুন চিন্তাভাবনা নিয়ে আসা, নতুন প্রোডাক্ট নিয়ে চিন্তাভাবনা করা। কারণ আমরা তো 90s জেনারেশন বা আর্লি 2000-এ আমাদের একটু ম্যাচুরিটি আসা শুরু হয়েছে। তখন কিন্তু আমরা ডিজিটাল যে এরিয়া আছে, ডিজিটাল এরিয়াটা কিন্তু মাত্র এক্সপ্লোর হচ্ছে, আমরা আস্তে আস্তে এক্সপোজ হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে। ইয়াহু চলে আসছে, ইন্টারনেট চলে আসছে, কিছুদিন পরে মোবাইল চলে আসলো। সো ইটস এ ট্রান্সফরমেশন অফ এইজ, ট্রান্সফরমেশন অফ টেকনোলজি। আমাদের কিন্তু রাইট আপগুলো থেকে কিন্তু আমরা শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ থেকে কিন্তু আরেক ধাপ এগিয়ে আসছে। সো এই যে নিউ জেনারেশনের নতুন নতুন চিন্তাভাবনা, ওখানে কিছু মনে হচ্ছে যে ভেঞ্চার আউট যদি করতে হয় ওখান থেকে শুরু। আমার স্পেশালি মনে হয় যে আমার বিজনেসের ক্ষেত্রে আমার মনে হয় তখন আমি 9-এ পড়ি, আমার প্রথম ভেঞ্চার, এটাকে বিজনেস বলবো না। সো আমরা একটা লাইব্রেরি দিয়েছিলাম। লাইব্রেরিটা হয়তো কি, এখানে সামওয়ান ওয়ান্টস টু রিড, আমার নিজের সমস্যা থেকে আমি বলি, 10 টাকা লাগতো এই একটা বই কিনতে, সহ প্রকাশনের বই পড়তে বা কিনতে। পুরনো বই, নতুন বইয়ের দাম 35 টাকা বা 40 টাকা ছিল। ওই টাকাটা জোগাড় করা আমাদের জন্য খুব টাফ ছিল। তো আমরা করতাম কি, এটা এক্সচেঞ্জ করতাম।
যে কেউ নতুন বই কিনতো, তার সাথে আমি একটা কিনতাম, সো তার সাথে আমি এক্সচেঞ্জ করলে আসলে 2টা বই পড়া হয়ে যাচ্ছে একসাথে। তো আমাদের বাসার পাশে এক ভাড়াটে ছিল নাহিদ ভাই। তো নাহিদ ভাইয়ের বাবা একটু সচ্ছল ছিলেন, উনি করতেন কি প্রতি সপ্তাহে নতুন 2টা-3টা করে বই নিয়ে আসতেন। হ্যাঁ, তো ওই বইগুলো প্লাস আমার যে কালেকশন ছিল, আমার ছোটো ভাই তারেক ওর যে কালেকশন ছিল, আবার সবার বইয়ের উপর নাম লেখা থাকতো এটা আমার বই। তো এইটা নিয়ে আমরা করলাম ছোটো একটা লাইব্রেরি ক্রিয়েট করলাম। তো লাইব্রেরিতে যদি কেউ আমরা যে বইটা পড়তাম সেই বইয়ের ডিমান্ডটা আরেকজনের কাছে ছিল, সো এখানে আমরা রেন্টের একটা ব্যবস্থা করলাম। 2 টাকা দিয়ে রেন্ট নিত, আবার এটা টাইম ফ্রেম বাঁধা ছিল যে 3 দিন পরে এটা ফেরত দিতে হবে, যদি 3 দিন পর ফেরত না দেয় 1 টাকা এডিশনাল দিতে হবে একে। তো এই মানিটা আসলে নতুন আরও কালেকশন আমরা যে পড়তে পারতাম না, যে নতুন বই কিনতে পারতাম না, সো ওইটাতে আমরা আবার ইনভেস্ট করতাম। সো একটা সময় গিয়ে দেখা যাচ্ছে একটা অনেক বড় একটা লাইব্রেরি হয়ে গেছে। সো ওই যে ভেঞ্চার আউট করা, আমার মনে হয় ইট কন্টিনিউড আফটারওয়ার্ডস। ইউনিভার্সিটি পড়ার সময় আমার মনে হয় যে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে থাকতে আমরা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম করি। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অফিসিয়াল ভেঞ্চারিং। তো ওখানে আমার জাহাঙ্গীরনগর আইপিএর আরও 3-4 জন ফ্রেন্ড ছিলেন, তার বাইরের আমার কিছু এলাকার ফ্রেন্ড ছিলেন, সবাই মিলে আমরা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম করি। ফার্মটার নাম ছিল ডুয়ার্স। দিস ইজ দ্য ফার্স্ট ফর্মাল বিজনেস, একদম প্রপার বিজনেস যদি বলি, আমাদের ট্রেড লাইসেন্স সহ। ওই সময় কিন্তু ওই যে লিগাল যে আসপেক্টগুলো, এটা আমরা তখন কল্পনাই করতে পারতাম না, টু বি ভেরি অনেস্ট। যদিও আমি বিবিএর স্টুডেন্ট, কিন্তু বিবিএ থেকে হোক বা ইয়ে থেকে হোক, ইউনো বেটার যে জাহাঙ্গীরনগর থেকে আসলে এন্টারপ্রেনার বের হওয়া এট দ্যাট টাইম আমরা শুনি নাই খুব একটা। ওই সময় ভেঞ্চার আউট করা, ইট ওয়াজ এ ভেঞ্চার আউট। তো আমার এক ফ্রেন্ড এই রতন, ও মিডিয়াকমে এখন লাস্ট কাজ করেছে। তো ওই সময় আর্ডেন্ট নামে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ছিল, তার মধ্যে গ্রামীণ ফোনে কাজ করতাম। সো ওই সময় আরও অনেক বড় বড় অ্যাড এজেন্সি ছিল, বিটুবি, তারপর অ্যাডকম, মাইন্ডশেয়ার, এরা অনেক বড় বড় তখনকার, এখনও বড় আছে, এখানে আরও অনেক নতুন ফার্ম আসছে, কিন্তু ওই সময়টা আমরা জানতাম যে এরা অনেক বড় বড় কাজ করে আর কি। তো ওদের সাথে ফায়ার দিয়ে গ্রামীণ ফোনে কাজ করতো। একটা স্পেশাল প্রোগ্রাম ছিল, স্পেসিফিক প্রোগ্রাম ছিল গ্রামীণ ফোন পথে পথে। তো এইটা আমাদের জন্য একটা ব্রেক থ্রু হিসেবে ছিল। আমরা নিজেরা সরাসরি কাজ করি নাই, আমরা সাব কন্ট্রাক্টে কাজ করতাম। আর্ডেন্টে খোকন ভাই, তো আমাদের এক বড় ভাই ছিলেন ফারিয়ার ভাই। ফারিয়ার ভাই ওই সময় আর্ডেন্টে জব করতেন। এরপরে আমাদের সাইফুল বা রতন গিয়ে জয়েন করে। তো আমাদের পরিচয়টা এভাবেই। তারপর আমরা এই গ্রামীণ ফোন পথে পথের বিভিন্ন প্রোগ্রামগুলো করি। তখন কিন্তু আমরা মাত্র সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার এরকম সময় আমরা শুরু করি। অ্যান্ড ইট কন্টিনিউড আফটার আই গ্রাজুয়েটেড অ্যান্ড অলসো আই ওয়াজ ইন আ জব। ওই সময়টা সহ কন্টিনিউ করেছে। সো আমার কাছে মনে হচ্ছে যে আমি সেকেন্ড ইয়ার থেকে যদি চিন্তা করি, ওই সময়টা থেকেই শুরু করেই কন্টিনিউয়াসলি কিছু না কিছু একটার সাথে কিন্তু আমি জড়িত হয়ে আছি। এক্স্যাক্টলি। মানে এখানে 2টা পয়েন্ট বলতে পারি। একটা হচ্ছে আপনি যখন ক্লাস 9-এ পড়েন, রাইট? যখন লাইব্রেরি, সো টেকনিক্যালি আমি তখন ক্লাস 7-এ পড়ি, সো যেহেতু আমি আপনার 2 বছরের জুনিয়র। তো ওই সময়টাতে আমার একটা মজার স্টোরি আছে বই নিয়ে। আমি তখন হচ্ছে চিটংয়ে ছিলাম। সো চিটংয়ে যেটা হয়েছে যে আমি তার আগে নীলফামারী থেকে চিটংয়ে গিয়েছি, ক্লাস 6-7 চিটংয়ে পড়েছি। সো ওইখানে যেয়ে দেখলাম যে কমিক্স, মানে ছেলেপেলে খুব প্রচুর কমিক্স পড়তেছে, চাচা চৌধুরী। বাট উই ওয়াজ নট দ্যাট মাচ ফ্যান অফ চাচা চৌধুরী। আমরা যেটা ফ্যান ছিলাম সেটা হচ্ছে ডায়নামো সিরিজ, এরকম কিছু একটা ছিল। সো খুবই অ্যাডভেঞ্চারাস কাইন্ডের একটা ছিল। তো ওইটা প্লাস আরও বিল্লু টিল্লু হাবি যাবে, আরও অনেক কিছু ছিল। দেন আস্তে আস্তে কিছু যে কিশোর ক্লাসিক যেগুলো, সেগুলো পাওয়া শুরু করলাম। তো ইভেন সো এগুলোর থেকে যেটা হওয়া শুরু করলো, একটু একটু করে পড়া শুরু করলাম। এখন বই কোথায় কিনো? বাসা থেকে তো টাকা দিত 5 টাকা 10 টাকা ম্যাক্সিমাম। সো টাকা তো ওরকম ছিল না। তো যেটা করা শুরু করলাম, আমরা হচ্ছে বইগুলো এক্সচেঞ্জ করতাম আমাদের ফ্রেন্ডদের সাথে। তো 2 দিন পরে দেখা গেলো এটা নিয়ে আমাদের ভিতরে গ্যাঞ্জাম লাগতো, মারামারি লাগতো, বই ফেরত যাচ্ছে না। পরে আমরা একটা রুলস তৈরি করে দিলাম যে বই যদি একবার হ্যান্ড ওভার হয়ে যায়, ওই বই তার। সো এটা আসলে আর রিটার্ন করা যাবে না। তো দেখা যেত যে আসলে এটা আমাদের একটা বেনিফিট শুরু হয়েছে যে আসলে এত এক্সচেঞ্জ, মানে আমি একটা মাত্র বইয়ের বিনিময়ে আমি দেখা যেত ওইটা আরেকজনকে দিচ্ছি, আরেকজনের টাইম পাচ্ছি, ওইটা এখন আমার, এটা আমি আবার অন্য কাউকে দিচ্ছি, সেটা আবার পাচ্ছি। সো একটা বই ইজ গুড, মানে মোর দ্যান এনাফ। হ্যাঁ, সো যেটা আমাদের ভিতরে আসলে বেশ ভালো একটা মানে হিসাবে কাজ করছে যে ওয়ান বুক ইজ গুড এনাফ, ইউ ডোন্ট নিড টু বাই আ লট অফ বুকস।
এটা একটা স্টোরি মনে পড়লো। আর জাহাঙ্গীরনগরের কথা যেটা বললাম না, আমি যখন জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়ার পরে যেটা হলো যে আই গেস সেকেন্ড ইয়ারের দিকে যে মানে আই গট আ ভেরি গুড কানেকশন উইথ দ্য বিবিএ পিপল, মানে আপনার ডিপার্টমেন্টের পিপলদের সাথে। সো তখন থেকে আসলে ধরেন আপনাদের ছেলেপেলেদেরকে আমি চেনা শুরু করি। অ্যান্ড ফ্রম দ্য ভেরি বিগিনিং আই নো লাইক পিপল ইউজ টু টক অ্যাবাউট ইউ অ্যালং উইথ দ্য আদার পিপলস লাইক। সো তারা মানে তাদের চোখে আমি দেখতাম যে একজন এন্টারপ্রেনিয়ার তৈরি হচ্ছে। সো সবার ভিতরে এরকম একটা ব্যাপার ছিল যে আচ্ছা মানে আপনারা কিছু একটা করতেছে, যেটা বললেন যে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম। সো সেখান থেকে কিন্তু আমি আসলে চিনি আপনাকে, বাট মানে আমরা মানে আরো অনেক পরে কথা বলছি এরকম কথা বলছে। রাইট আমার একটা পার্টিকুলার একটা কথা মনে হলো যে আমাদের 5th ব্যাচের সম্ভবত, যেটা 25th ব্যাচের সাত্তার ভাই নামে একজন ছিলেন, মনে আছে কিনা, সমাজবিজ্ঞানের নিচে ফটোকপির একটা দোকান ছিল। হি ওয়াজ ফ্রম বিবিএ, ঠিক আছে। ওনার দেখেও কিন্তু একটা এন্টারপ্রেনারশিপ শেখার একটা ভালো, মানে তখন আমাকে হিট করতো। তারপর ওনার একটা নার্সারি ছিল, সো ওনাকেও দেখতাম যে একসাথে মাল্টিপল অপশন নিয়ে উনি কাজ করতেছে। এখন আমি বুঝি যে আসলে শুধু ফটোকপি বা শুধু নার্সারি বা আরেকটা স্টুডিও ছিল কিনা আই ডোন্ট নো, এত পুরো প্রপারলি মনে নেই। তো ওইটা দিয়ে যে আসলে পুরোপুরি তার যে যতটুকু উনি ড্রিম করেছেন বা যতটুকু রেভিনিউ এক্সপেক্ট করতেছেন সেটা হয়তো ওনার ফুলফিল হয় নাই। বাট হি ওয়াজ দ্য ফার্স্ট এন্টারপ্রেনার আমার মনে হয় যে আমি ইন্টারাকশন করছি ফার্স্ট ওখান থেকে আর কি। দেন আই থট যে আরও অনেকেই বের হয়েছে, এখন তো অনেক এন্টারপ্রেনার চলে আসতেছে আমাদের ক্যাম্পাস থেকে। কারেক্ট। এখন কিন্তু অনেক ছোট ভাই জুনিয়র সিনিয়র মিলে আসলে কিন্তু আই রিয়েলি লাইক ইট। অনেক মানুষ দেখতেছে দে আর ট্রাইং হার্ড, মানে ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। অ্যান্ড টু মি এন্টারপ্রেনারশিপ ইজ নট এ ডেস্টিনেশন, ইটস আ জার্নি। সো উই নেভার নো অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য আলটিমেট গোল। লাইক কালকে যদি আমি আসলে এটা মানে আই ডোন্ট নো, আমি যখন আমার পড়ালেখা শেষ করছি, ফ্রেন্ডরা যখন একজন করে গভর্নমেন্ট জবে জয়েন করতেছিল, এট দ্যাট টাইম ইট ওয়াজ টাফ ফর মি, সো ইট ওয়াজ ভেরি টাফ। ইট ওয়াজ ভেরি টাফ, আই ক্যান টেল ইউ। খুব ইনফিউটি কমপ্লেক্সিটিতে ভুগতাম, এবং আমি তো পড়ালেখা খুব বেশি করতাম না, এটা যারা আমাকে চিনে তারা জানে। সো যেটা হয়তো যে আই ওয়াজ অলওয়েজ ইন টাফ সিচুয়েশন, যে কী করবো, কিংবা আরও এই ফ্রেন্ডগুলো আসলে আরও বেশি খোঁচামোচা হয়তো মারতো যে এটা কিছু করতেছস না, এটা তারা আমাদের ভালোর জন্যই বলতো, বাট নিজের কাছে আসলে খারাপ লাগতো। এখন আমি তো আসলে ওই গভর্নমেন্ট জবে যেতে চাই নাই, ঠিক আছে, এটা ছিল আমার চয়েস, এবং যে কারণে আমি আসলে ওটা সিরিয়াসলি নিতে পারতেছিলাম না। বাট কেউ যখন আসলে এরকম কোনো একটা স্টার্ট করতেছে কোনো কিছু, তার কিন্তু ওই দিন থেকে ডেস্টিনেশন সেট হয়ে যাচ্ছে, রাইট? বাট আমরা যখন কোনো কিছু করার চেষ্টা করতেছি, উই ডোন্ট হ্যাভ এনি ডেস্টিনেশন, দ্যাটস দ্য বিগেস্ট গোল। এক্স্যাক্টলি। ইয়াপ। সো এইখানে যেটা প্রবলেমটা হয়ে যায় যে আমার পাথটা তো আসলে ডিফাইন না, আমি জানি না, আমি একটা মানে অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু করতেছি। সো আই গেস দিস ইজ দ্য সেম স্টোরি ফর এভরিবডি, এবং আপনার যেহেতু আমাদের আরও অনেক আগে শুরু করছেন, সো ইউ নোজ বেটার। এই টাফ টাইমটা আই গেস আপনারও ছিল। সবারই আমার মনে হয় যে যারা এন্টারপ্রেনারশিপে আসছে, এভরিবডি হ্যাজ টু পাস দিস ফেজ অফ লাইফ। হ্যাঁ, দেয়ার আর সাম এক্সেপশনস, এটা বলতেই হবে। বাট আমার মনে হয় যে যারা ড্রিমার, এন্টারপ্রেনার্স দে আর অলসো ড্রিমার। ভিশন তো আছে, প্যাশন আছে। আমি এগুলোর কথা বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে দিস আর ভেরি ইন্টিগ্রাল পার্ট। ইফ ইউ ডোন্ট নো দিস থিং, যে ভিশন প্যাশন, এইটার মানে জানি না, আসলে এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা বলাই উচিত না। বাট আমি কিন্তু লাইফের অনেক বড় সময় ধরে জানতাম না হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ভিশন এন্ড মিশন। ম্যাটার, বাট ইউ ক্যারি ইট ইন আওয়ার হোল টাইম, ঠিক আছে? আমি এটা জানি বা না জানি, আমি কিন্তু এটা ক্যারি আউট করতেছি। মানে এটার ডেফিনেশন কি আছে, তত্ত্বকথা কে কী বলছে, কোন বই কী লেখা আছে, আই ডোন্ট নো, বাট ডেফিনেটলি আই হ্যাড আ ভিশন। সবারই একটা ভিশন আছে, আদারওয়াইজ কেউ এন্টারপ্রেনারশিপে আসতে চাইতো না আর কি। আর প্যাশনের জায়গাটা হচ্ছে, প্যাশন এমন একটা জিনিস যেটা যে এই যে আমরা প্যাশনে আসলে সঠিক সংজ্ঞা কি আমি জানি না, অনেকে অনেক ধরনের সংজ্ঞা দেবে, কিন্তু এই যে চারিদিকের চাপ, ইনোভেশন, ওয়ার্কিং লোড, ফিজিক্যাল লোড, মানসিক লোড, এইটা ক্যারি ফরওয়ার্ড করার জন্য যে স্ট্যামিনাটা দরকার, এটা কিন্তু প্যাশন থেকে আসে। আমার প্যাশন না থাকলে আমার ফিজিক্স আমাকে সাপোর্ট করবে না, আমার মেন্টাল যে স্ট্রেংথ আছে, সাইকোলজি, সেটাও আমাকে সাপোর্ট করবে না। ইটস নট অ্যাবাউট মানে এনভায়রনমেন্টে আমি ভালো খাচ্ছি, সুস্থ খাচ্ছি, চিল আউট করতেছি, নো। আমার মনে হয় যে এই যে সাপোর্টটা দরকার, লং আওয়ার কাজ করা, মাল্টিপল স্টেক হোল্ডারের সাথে কথা বলা, প্রেশার হ্যান্ডেল করা, আউট অফ দ্য বক্স চিন্তা করা, যাই বলে না কেন, সব কিন্তু এই প্যাশন থেকে আসে। এই প্যাশনটাই হচ্ছে আসলে ইঞ্জিন, একটা এন্টারপ্রেনারশিপের একটা মূল ইঞ্জিন হচ্ছে এই প্যাশনটা। বাট প্রেশার হ্যান্ডেল করা আমার কাছে আর একটা মজার জিনিস মনে হয়, সেটা হচ্ছে মানে ওয়েন ইউ হ্যান্ডেল দ্য প্রেশার বিইং অ্যান এন্টারপ্রেনার,
অ্যাট দ্য সেম টাইম মানে আপনাকে আসলে হাইড করে যেতে হয় পিপলের কাছে, লাইক ইউ আর নট ইন প্রেশার। ডোন্ট ইউ ফিল সো? এটা নিয়ে আহ, আহ, সম্ভবত এটার একটা গান আছে, গানটার অ্যাকচুয়াল সিঙ্গারকে আমি জানি না, বাট এটার কথাটা আমি প্রথম শুনি কামরুল আরেফিন স্যার ছিলেন, উনি আমাদের ম্যানেজমেন্টে কোর্স নিত। পেট শপ বয়েজ, হ্যাঁ, পেট শপ বয়েজের একটা গান আছে, ওয়েন গোয়িং গেটস টাফ, টাফ গেটস গোয়িং। ঠিক আছে, সো এইটা আমার মাথার মধ্যে একটা মানে নীতিবাক্য হয়ে গেছে যে ভাই স্বাভাবিক সময় তো সবাই দৌড়াইতে পারে, যখন সময়টা টাফ হবে তুমি তখন কতটা ভালো পারফর্ম করতেছো, দ্যাট উইল ডিফাইন ইউর ডেস্টিনেশন, রাইট? দিস ইজ ওয়ান থিং। আরেকটা কথা আমার মনে পড়ে, সেটা হচ্ছে যে এই ফেক ইট টিল ইউ মেক ইট। হ্যাঁ, এই যে কথাটা শুনলাম আর কি, যে আসলে সবাই আমার প্রতি সিম্প্যাথি দেখাবে, আমার যখন টাফ টাইম যাবে সিম্প্যাথি দেখাবে। আমার আর একটা ফ্রেন্ড আছে, তার সাথে সেদিন আলাপ করতেছিলাম এই ধরনের আড্ডার মতো করে, যে আমার যখন কনফিডেন্সটা যখন টাফ টাইম যায়, ঠিক আছে, তখন তো এটা আমার শরীরে শো করে, আমার কথাবার্তা শো করে, আমার অ্যাপিয়ারেন্সে শো করে। কিন্তু এটা যখন আমি অ্যাকচুয়ালি শো করাই, এই যে মানুষজন সিম্প্যাথি খোঁজে বা আমি টাফ টাইম যাচ্ছি এটা শো করতেছে, তখন হয় কি আমার সারাউন্ডিংসে যে যারা আছে দে লুজ কনফিডেন্স। ঠিক আছে, দে লুজ কনফিডেন্স অন মি। আমার প্রতি কনফিডেন্স যখন যাবে, তখন আমার যত ভালো আইডিয়া থাকুক, আমার যত ভালো কিছুই থাকুক না কেন, এই কনফিডেন্সটা যখন লুজ করবে, দে আর নট গোয়িং টু ইনভেস্ট দেয়ার টাইম, দেয়ার সিম্প্যাথি, দেয়ার মানি, হোয়াট এভার ইউ সে, কোনো রিসোর্সই তার প্রতি সে ইনভেস্ট করবে না। যখন সে এই সাপোর্টটা, মানে আমি সিম্প্যাথেটিক কোনো নেচার কারোর কাছ থেকে এক্সপেক্ট করতেছে, এইটা যখনই শো করে, দ্যাট ইজ দ্য টাইম ইউ আর গোয়িং ডাউন অ্যান্ড ইউ আর নট গোয়িং টু, মানে এটা তুমি এখান থেকে বের হয়ে আসতে পারবে না। ঠিক আছে, সো আমি যতই ভেঙে পড়ি না কেন, ইউ ক্যানট শো দ্যাট আনটিল অ্যান্ড আনলেস ইউ আর totally broken. That's the point, you know. So actually, you know, being an entrepreneur, I think this is the biggest thing, how you are dealing. You have everybody to show has to deal. right? Everybody has to deal. But entrepreneur আর business দুটা আলাদা জিনিস। বিজনেসের আপস অ্যান্ড ডাউনস থাকবে, বাট entrepreneur he or she has to be perfect. ঠিক আছে, they have to be Superman, they have to be Iron Man, Batman, whatever you call. তার একাই সবাইকে, এখন অন্য কেউ যদি মনে নাও করে, তার নিজেই নিজেকে বিলিভ করতে হবে, আই ক্যান ডু দিস, এইটুকু বিলিভ থাকতে হবে। That's the very first thing, like you have to believe yourself first, then people are gonna believe you, right? So আমি যদি দেখি যে, আর খুবই স্বাভাবিক, আমি যদি দেখি যে ওকে এটা তো আসলে মানে ওর আরেকটা প্রবলেমে পড়লে ও তো এটা থেকে উঠতে পারবে না, সো হোয়াই শুড আই, এটা নিয়ে আমরা কমপ্লেনও করি। ঠিক আছে, আমার এই ফ্রেন্ড আমাকে এই সাপোর্টটা করলো না, আমার ওই আমাকে ওই সাপোর্টটা করলো না, এরকম যখন পরিস্থিতি আসে, তখন মনে হয় যে কেউ আমাকে সাপোর্ট করতেছে আর আমি কোথায় যাব, কী হবে আমার। নো, দিস ইজ নট দ্য রাইট ওয়ে। আমার নিজের কনফিডেন্স কোত্থেকে, তখন হয় কি আমার ওই সব কিছু বড় বড় জিনিসকে ছোটো ছোটো ভাগে ভাগ করতে হয়। আমি রিসেন্টলি একটা আসলে পোস্ট দিয়েছিলাম এই ধরনের একটা স্টোরি থেকে, যে এই টাফ টাইমে যখন সবাই আমরা পার করি, এবং দেখা যাচ্ছে যে একটা দীর্ঘ সময়, কারো কারো এই টাফ টাইমটা একটা অনেক দীর্ঘ সময় হয়, এবং টাফ টাইম যখন যায় তখন মনে হয় যে সময়টা আরও দীর্ঘ, এটা শেষই হতে যাচ্ছে না। তো তখন হয় কি আমার ক্যাপাসিটি কিন্তু অলরেডি লিমিটেড হয়ে আছে, আমার রিসোর্স, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, আমার রিসোর্স যা আছে, ফাইন্যান্সিয়াল রিসোর্স, ম্যানেজমেন্ট রিসোর্স, আর সব দিকে চাপের মধ্যে আছে। তখন কিন্তু আমার এই রিসোর্স যখন সীমিত হয়ে যায়, তখন কিন্তু আমার কিছু করার অ্যাবিলিটি সেটাও কিন্তু সীমিত হয়ে যাচ্ছে। সো দেন ইউ হ্যাভ টু ডু হোয়াট আই ডু, আই মেক স্মল প্ল্যান্স, মেক স্মল টার্গেটস। এবং যখন স্মল টার্গেটসটা নিয়ে আসে, ওই স্মল টার্গেটটাকে অ্যাচিভ করতে মনে হলো আই হ্যাভ এ সাকসেস, এবং এই ছোটো একটা সাকসেস কিন্তু বড় আর একটা সাকসেসের দিকে নিয়ে যায়। সো যেটা আসলে যে ছোটো ছোটো স্টেপ আসলে একটু তখন ইজিয়ার হয়ে যায়, লং স্টেপ তখন আসলে একটু টাফ হয়ে যায়। সো দ্যাটস পার্ট অফ লাইফ, ইউ নো। সো আই ডোন্ট থিঙ্ক লাইক এভরিবডি হ্যাজ টু ডিল দিস, রাইট? আচ্ছা, আমি আর একটু পেছনে চলে যাই। সো আপনি যখন আসলে ক্যাম্পাস থেকে বের হইলেন, রাইট, আই মিন জাহাঙ্গীরনগর থেকে যখন আপনি আপনার বিবিএ শেষ করলেন, সো দেন মানে আপনার ফ্রেন্ডরা যখন আসলে মানে সোফার আই নো, মানে ডেফিনেটলি আই নো ইউর ফ্রেন্ডস, রাইট? সো তারা যখন আসলে মোস্টলি কর্পোরেট বড় বড় এসে চলে আসতেছিল, ইনিশিয়ালি ইউ হ্যাভ স্টার্টেড, রাইট? সো আপনার কাছে কখন মনে হলো যে নো, আই উইল গো ফর দ্য এন্টারপ্রেনারশিপ, অ্যান্ড
হাউ রিয়েলি হ্যান্ডেল দোজ থিং, মানে আমি জানি না, বাট আমার জন্য ওই টাইমটা খুবই আসলে একটা ক্রুশাল পিরিয়ড ছিল, সো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট ডিসিশন আই বিলিভ। যখন আসলে জার্নি স্টার্ট করে ফেলছি তখন ভালো আছি, খারাপ আছি, প্রবলেম ফেস করতেছি, বন্ধু বান্ধবরা দূরে ঠেলে দিচ্ছে, সো ইটস ওকে, ঠিক আছে, ওগুলো মেনে নিচ্ছি। বাট যখন ডিসিশনটা মানে আনটিল আনলেস ইউ আর ডিসাইডেড, দ্যাটস দ্য টাফেস্ট পিরিয়ড। রাইট। আমার মনে হয় যে আমাদের যেটা এডুকেশন সিস্টেম বলি বা আর্থসামাজিক যে ব্যবস্থা আছে, নাথিং এনকারেজেস এন্টারপ্রেনারশিপ, নাথিং। আই ডোন্ট ইভেন্টুয়ালি এনকারেজ, আমি চাবো না আমার সন্তান আসলে আমিও হয়তো এনকারেজ করবো না, মেবি সাবজেক্ট টু বিটস অ্যান্ড বাইটস, ওটার একটা ডিফারেন্ট ডিসকাশন, বাট ট্রু ফ্যাক্ট হচ্ছে এটা আছে, কেউ এনকারেজ করে না। সো হোয়েন ইউ আর আউট অফ ইউর গ্রাজুয়েশন, হ্যাঁ, ওই সময়টায় ডেফিনেটলি আমাদের যে ক্লাসমেটটা ছিল, কেউ নেসলেতে জয়েন করছে, কেউ বিমানে জয়েন করছে, কেউ জিপিতে জয়েন করছে। সো আমিও জয়েন করছি। আমার ফার্স্ট জব হচ্ছে মাইডাসে, এটা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট প্লাস হচ্ছে কনসালটেন্সি কাজ করতাম। বাট আই থিঙ্ক ওই যে একটা ভেঞ্চার করার যে একটা বীজ আমার মধ্যে ছিল, আই থিঙ্ক ওটা ইট নেভার ওয়েন্ট ড্রাই। হ্যাঁ, আমি চাকরির মাঝে মাঝেও কিছু এটা বলা ঠিক না, যে মনে হয় যে আমার কমিটমেন্ট ছিল না, বাট আই ওয়াজ ফুলি কমিটেড অফকোর্স। বাট এর মাঝখানে যখন আমি সময় পেতাম, আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট হাউ টু ডু থিংস ডিফারেন্টলি। এবং তখনও আমার ওই ইভেন্ট ম্যানেজমেন্ট ফান্ড দ্যাট ওয়াজ ওয়েল অ্যালাইভ। হ্যাঁ, তো তখনও আমরা কিছু কাজ করতাম। এই সময় আমরা কনকর্ড টাওয়ার আছে নীলক্ষেতের পিছনে, এই কাটাবনের উল্টো পাশে কনকর্ড টাওয়ারে আন্ডারগ্রাউন্ডে আমরা একটা অফিস নেই কয়েকজন মিলে। তো অফিস শেষ করতাম 5টার পরে ওখানে চলে যেতাম। 5টা থেকে 7টা 8টা পর্যন্ত কাজ করে 8টার বাসে আবার ক্যাম্পাসে ব্যাক করতাম। আর ওই সময়টা আমার কিছু ফ্রেন্ড ছিল, তারা অলরেডি এই সময়টা ফুল টাইম দিত। এর মধ্যে লিটন আছে, ফুল টাইম এই ইভেন্টের যে কাজগুলো করতো। এর মাঝখানে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ক্যাম্পাস থেকে অনেককে রিক্রুট করতাম, ঠিক আছে, যেহেতু ইভেন্টের কাজ ছিল, অনেককে রিক্রুট করতাম। আমাদের সিঙ্গার দরকার ছিল, বিপি দরকার ছিল, এই ধরনের কাজগুলো করতাম। সো আমরা প্রায় 150টার উপরে আমার গ্রামীণ ফোন পথে পথে কাজগুলো করেছে। এবং আমার মনে হয় যে এই যে কখন আমি সিদ্ধান্ত নিলাম, আই থিঙ্ক আই ওয়াজ নেভার আউট অফ দ্য ডিসকাশন, ঠিক আছে, ওই এনভায়রনমেন্টের বাইরেই চাই না। আমি সবসময় একটা এন্টারপ্রেনারশিপ এনভায়রনমেন্টের মধ্যে নিজেকে রাখছি। এরপরে আমি যখন এই জবটা সুইচ করে আরেকটা জবে গেলাম, একটা কনসালটেন্সি ফার্ম। সেখান থেকে আসলে আমরা এগ্রিকালচার নিয়ে কাজ শুরু করি। তো আই ওয়াজ আ প্রজেক্ট ম্যানেজার ইন আ ডেভেলপমেন্ট প্রজেক্ট। ওখান থেকে প্রজেক্ট ম্যানেজার করতে করতে কিন্তু আমার এমপ্লয়ার জেনেছিলেন খালেদ ভাই, ওনাকে আমি রাজি করায় ফেলি যে এইটা বিজনেস তো আছেই, আপনি আরেকটা বিজনেস শুরু করেন। দ্য পাওয়ার অফ এন্টারপ্রেনিউর। হ্যাঁ, আরেকটা বিজনেস তো ফাইন, কীভাবে বিজনেস করতে হবে, প্রফিট লস দেখাইতে হবে, কোথায় কোথায় অপরচুনিটি, কী কী থ্রেট আছে, এগুলো তো আমাদের মুখস্থ কেমন কী করতে হবে আসলে। সো থিওরিটিক্যালি ইট ওয়াজ ফাইন, কিন্তু আমি বারবার বলি ইটস অলওয়েজ পার্সন, ঠিক আছে, খাতা কলমে যাই থাকুক না কেন, ইউ হ্যাভ টু বিলিভ ইন সাম পার্সন। তো খালিদ ভাই ট্রাস্টেড মি। আমরা তখন গেটসপি নামে একটা ওই কোম্পানির একটা সিস্টার কনসার্ন ওপেন করি। গেটসপি দিয়ে আমার মনে হয় তখন আমরা কিছু পটেটো এক্সপোর্ট করাইতে পারছিলাম, একটা নীল ফার্ম হইতে একটা ফার্ম দিলাম। সো দেখা যাচ্ছে চাকরিটা আছে, চাকরি আমি ভালোই করতেছিলাম, আমি বলবো না যে খারাপ করতেছি, আই গট সাম গুড রেপুটেশন অন দ্যাট। কিন্তু ওটার চেয়ে আমার না মানে সবসময় একটু মনে হতো যে ভেঞ্চার আউট করি, কিছু একটা শুরু করি। তো এরপরেই তখন মনে হয় চাল ডাল 13-14 সালের দিকে হবে। চাল ডাল প্রথম দিকে এই ই-কমার্স, তখন ই-কমার্সের নাম শোনা শুরু করছি আমরা। পর আমার অফিসের পাশে আরেকটা, এই নিকেতনে 3 নম্বর রোডেই আমাদের অফিস, পাশে আরেকটা অফিস ছিল। তো এই অফিসে ওদের ডেনমার্কের একটা কোলাবোরেশন ছিল। অফিসে আরেকটা কলিগের সাথে ওরা আমাদের কাছে SMS সেল করতে আসছে, ঠিক আছে, বাল্ক SMS বা সফটওয়্যার সামথিং সেল করতে আসছে, দুটো ছেলে, রাইসুল আর রনি। তো তখন আমি ডিজিটালি অতটা খুব বেশি যে ভালো বা বুঝি তাও না। তো ওরা যেহেতু ডেনমার্কে একটা অ্যাফিলিয়েশন আছে, তারা একটু টেক সেভি, ঠিক আছে, কী কী সফটওয়্যার নিয়ে আসছে মানে আমাকে দেখাচ্ছে। দেখানোর পর বললাম যে ওদের আরেকটা প্রপোজাল ছিল, সার্ভে করা যায়, ডিজিটালি সার্ভে করা যায় কীভাবে।
এইটা এটা এটা করলে ডিজিটাল সার্ভে করা যাচ্ছে, হ্যাঁ ওকে ফাইন, দিস ইজ গুড। ওই সময়টা আমি খালেদ ভাইয়ের সাথে মানে আমার জিমার্কের সাথে খালেদ ভাইকে বললাম যে খালেদ ভাই দিস ইজ অ্যানাদার অপরচুনিটি, উই ক্যান ট্যাপ ইট, অ্যাটলিস্ট এক্সপ্লোর। তো ওনাকে অলরেডি আমার মেইন যে ওনার কনসালটেন্সি বিজনেস আছে, কনসালটেন্সি বিজনেস আর পাশাপাশি অলরেডি দুটো বিজনেস আমি শুরু করাইছি, একটা হচ্ছে গেটসপি আর একটা হচ্ছে গেটসপির আন্ডারে আরেকটা আমরা ট্রেডিং কোম্পানি, এগ্রিকালচার ট্রেডিং কমোডিটি ছিল ওটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি। তো যাই হোক আমার মনে হয় যে ওই যে আমার ভেঞ্চার আউট করা, নতুন কিছু করা, নতুন কিছু দেখা, অ্যান্ড দেয়ার ওয়াজ নাথিং, মানি ওয়াজ নট দেয়ার। আমি বলবো মানি ওয়াজ নট দেয়ার। আমার কাছে প্রাইমারি ছিল যে সবাই এত এত ভালো ভালো কাজ করতেছে, আমরাও তো আসলে বড় বড় কোম্পানিকে দেখতাম বা ওরা যদি করতে পারে আমরাও তো কিছু করতে পারি, নিজেরা কিছু করতে পারে। এবং একটা জিনিস আমার মনে হয় যে আমি এই পর্যন্ত যত কাজ করেছি কোনোটা একা শুরু করি নাই, শুরু করেছি আমি একাই, বাট আই গট সাম সাপোর্ট ফ্রম মাই ফ্রেন্ডস, মাই কলিগস অ্যান্ড মানে লাইক মাইন্ডের অনেকেই ছিলেন যারা আসলে ইন্টারেস্টেড ছিলেন। অনেকেই মানে ম্যাক্সিমামই সবাই এখন জবে আছে, বাট আমার মনে হয় যে তারা ভিতরে ভিতরে অনেকেই এই ধরনের মাইন্ডসেট ধারণ করে। বাট এই যে বললাম যে এটাকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য যে ধরনের আরও কিছু এক্সট্রা অ্যাট্রিবিউট দরকার, রাইট? সো সেটা এখন আমরা নিয়ে আছি, সো উই আর কন্টিনিউইং দিস। তো আমার মনে প্রপার আমার কাছে মনে হয়েছে যে there was a step that was in 2014. 2014 I took the final decision যে I need to be an proper entrepreneur, ঠিক আছে? এর আগের জিনিসগুলো ভেঞ্চার আউটে ছিল, এটা পুরোপুরি এন্টারপ্রেনারশিপ আসলে বলা যাবে না। তখন মনে হয়েছে যে না, এদিক সেদিক তো আসলে অনেক কিছু ট্রাই আউট করছে, বাট রেজাল্ট যেটা হয় যে দ্যাট ডাজন্ট সাস্টেইন, ঠিক আছে? ওটা আমার মেন্টাল খোরাক দিল আসলে প্রপার। আমার তখন অলরেডি ম্যারিড, আই গট এ চাইল্ড, সো তখন একটু স্থিতি হওয়ার একটা প্রয়োজনীয়তা আছে, বাট অ্যাট দ্য সেম টাইম যে মেন্টাল যে ক্ষুধা যেটাকে বলি ওটাকে যোগ করা, প্লাস আমার আর্নিংয়ের সাথে ইনকামের সাথে এক্সপেন্সটাকে ম্যাচ করা, প্লাস হচ্ছে টু ডু সামথিং নিউ, টু ক্রিয়েট সামথিং নিউ, এই সব কিছু ম্যাচ করে আমার মনে হচ্ছে 2014 অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ অলরেডি হ্যাড লাইক 8-10 years অফ এক্সপিরিয়েন্স। সো আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এখন আমি হয়তো রেডি, ঠিক আছে? আমি হয়তো রেডি, দিস ইজ দ্য প্রপার টাইম আই শুড স্টার্ট সামথিং রিয়েলি কংক্রিট। ওই সময় আগুনে ঝাঁপতেই আর কি। So then you started Parmeeda, right? No, initially that's time I started Fresh Plaza. I started with a retail shop. Okay. 6 number রোডে I never heard of it. 6 number রোডে একটা দোকান দিয়েছিলাম। পারমিদার শুরু এটাই, ইনফ্যাক্ট পারমিদার অলরেডি ট্রেড লাইসেন্স করা হয়েছে, বাট আমার ফ্রন্টিয়ার ছিল হচ্ছে ফ্রেশ প্লাজা। পারমিদা মূলত যেহেতু এগ্রিকালচার প্রোডিউস নিয়ে কাজ করে, সেফ প্রোডিউস নিয়ে কাজ করে, এবং ওই সময়টা আসলে ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট, হ্যাঁ, বিজনেসের জন্য। কারণ আমার চাকরির এক্সপিরিয়েন্স আছে, আমি জানিও সব কিছু, কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে বিজনেস শুরু করা, ইউনিট ক্যাপিটাল, ইউনিট পিপল, ইউনিট সাপ্লাই চেইন, ইউনিট লজিস্টিক্স, ফাইন্যান্স, টেকনোলজি, মানে এমন কিছু নাই যে আসলে এন্টারপ্রেনারশিপের দরকার নাই, ঠিক আছে? ইউনিট টু হ্যাভ অ্যাকাউন্টিং নলেজ, সব কিছুই দরকার আছে। তো এর আগে তো মানে চা লাগলে ঠিক আছে আলামিনকে বলতাম চা দিয়ে যেত, আমার একটা ভাউচার ক্রিয়েট করতে লাগলে রেজাভাইকে রেজাভাই দিয়ে যেত, এগুলো আমরা জানতাম। বাট এখন নিজে শুরু করলাম কাজ করা, কিভাবে ঝাড়ু দিতে হয় অফিস, কিভাবে চা বানাইতে হয় সবই জানা লাগতো। সকাল 7টায় এসে শাটার খুলতাম, তো আবার রাত 11টায় যেতাম। আই কন্টিনিউ দিস ফর লাইক 365 days, নট এ সিঙ্গেল ডে আমি ডে অফ নিয়েছি। এরপর আই গট ফিজিক্যালি টায়ার্ড। হ্যাঁ, আমার কাছে এরপর মনে হয়েছে যে না, দিস ইজ নট দ্য রাইট থিং আই এম ডুইং। এটার আমি স্কেলও দেখছি না। আমি যে প্ল্যানটা নিয়ে আসছি, আমি যে বিজনেস নলেজে যে রিসার্চ নিয়ে আসছিলাম যে এই রাস্তায় প্রায় 70টার মতো অ্যাপার্টমেন্ট আছে, ফ্ল্যাট বিল্ডিং আছে, 70টায় যদি আমার 12টা করে হইলেও প্রায় 700 অ্যাপার্টমেন্ট আছে,
ঠিক আছে, 700 অ্যাপার্টমেন্টের ওদের যদি 10,000 টাকা করে মান্থলি গ্রোসারির পিছনে লাগে, তাও তো এখানে প্রায় 70 লাখ টাকার মার্কেট, টোটাল মার্কেট সাইজ। ঠিক আছে, অ্যান্ড হোয়াট হ্যাপেন, এখান থেকে আমার খুব বেশি হলে 10,000 টাকা রেভিনিউ আসতো। This is the fact. 70 লাখ That is, yeah, 70 lakhs. মানে এই যে গ্যাপটা, what do you think? মানে এখানে তো আসলে বিশাল লার্নিং থাকার কথা। Of course. At that point of time, I start hating research. ঠিক আছে, to be very honest, আমার কাছে মনে হয় না যে কোনো রিসার্চ আছে যারা অ্যাকচুয়াল ডেমোগ্রাফিক এবং সাইকোলজিক্যাল ডেটাটাকে আসলে প্রপারলি অ্যাড্রেস করতে পারে। এর অনেকগুলো কারণ আমি পরে বের করছি, এটা আসলে অত ডিসকাশনে কিছু নেই। বাট থিং হচ্ছে যে আমি যা মনে করি সেটা আসলে ইন রিয়েল লাইফ সেটা ওয়ার্কআউট নাও করতে পারে, এবং ম্যাক্সিমাম টাইমে আমি যেটা দেখেছি, এখন আমরা যেটা কাজ করি, আমার কাছে মনে হচ্ছে যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলবে, আই এম এক্সাইটেড, মাই টিম ইজ এক্সাইটেড, প্রোডাকশন ডিজাইনার এক্সাইটেড, ওই প্রোডাক্ট চলে না। যে প্রোডাক্ট হেলা ফেলায় তৈরি, একটা স্ট্যান্ডার্ড মানে তৈরি আছে, যে এর প্রতি আমার কোনো এক্সপেকটেশন নাই, দ্যাট ইজ বুম। ঠিক আছে, সো তারপরেও অবশ্যই আমাদের প্রচেষ্টা যাই হোক না কেন আছে, তো ওইটা দিয়ে শুরু করছি। তারপর আমার কাছে মনে হচ্ছে আই হ্যাভ টু ডু সামথিং স্কেলেবল, যেটা স্কেল আছে। আর আমি কত আসলে ফিজিক্যালি আমি একটু টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, কারণ এই 7টা to 11টা প্রতিদিন সময় দেয়া, ইট ওয়াজ রিয়েলি মানে ড্রেনিং। How many employees you had at that time? At that time I had two. হ্যাঁ। So look, মানে এটা কিন্তু আসলে একটা স্যাটিসফ্যাকশন, হ্যাঁ, রাইট, লাইক বিইং অ্যান এন্টারপ্রেনিউর, আমি শুধু নিজের জন্য করতেছি না, আই এম গেটিং দ্য জব অপরচুনিটি। আমাকে স্যাটিসফ্যাকশন তো ডেফিনেটলি দিয়েছে, বাট আমার মনে হয় যে আই শুড স্টার্ট উইথ ওয়ান, এটা আমার লার্নিং এখন। আর কিছু কিছু জায়গা আছে যে মানে আমার সমাজ ব্যবস্থা থেকে তখন আমরা একটু দূরে থাকতে পারিনি। ঠিক আছে, কেউ নাই তখন আমি ঘর ঝাড়ু দিচ্ছি, কাস্টমার আসলে আমি ঘর ঝাড়ু দিচ্ছি না, রিমেম্বার। কারণ তখনও আমার মধ্যে একটা ওই ব্যান্ডিং, I got it, this is the same problem everybody faces, না? So এটা আসলে ভাঙতে কতদিন লাগছে? ভাঙতে আমার, you can't do everything, you know, so it doesn't matter, মানে আপনার I did everything, yep, কিন্তু যখন কাস্টমার নাই তখন আমি ঘর ঝাড়ু দিচ্ছি। ঠিক আছে, কিন্তু যখন কাস্টমার আসতেছে তখন গিয়ে আমি কিন্তু চুপ করে ক্যাশে গিয়ে বসতেছে, আমি যা ম্যানেজার। ঠিক আছে, এই ধরনের একটা ঘটনা সবসময় ঘটতেছে। তো এই ব্যারিয়ারটা আমার মনে হয় না যে আমি এখনও প্রপারলি ব্রেক করতে পারছি, বাট মানে আমার প্রথম সমস্যা ছিল আই এম নট এ গুড সেলসম্যান। ঠিক আছে, আই স্টিল থিঙ্ক আই এম নট এ গুড সেলসম্যান। এর অন্যতম একটা কারণ এই ব্যারিয়ারটা না ভাঙতে পারা। সাগর, সাগর, ওকে আমার একটু বেশি পছন্দ, কারণ ওই ব্যারিয়ারটা সবার আগে ভাঙতে পারছে। ঠিক আছে, ডেফিনেটলি আমি সাগরকে আমাদের এখানে নিয়ে আসবো একদিন, এবং ওর স্টোরিটা অনেক ইন্টারেস্টিং, এবং আই ক্যান স্টিল রিকল, আমি যখন ফার্স্ট স্টার্ট করতেছিলাম তখন আমার কাছাকাছি থাকতো। ঠিক আছে, কাছাকাছি থাকতো বলতে ওর বাসা দূরে ছিল, বাট আমার সাথে সাথে কিংবা ক্যাম্পাসে তো আমার অনেক ক্লোজ ছিল। পরে যখন ওর জার্নিটা স্টার্ট করতেছিল আমাকে এত এক্সাইটেড হয়ে এসে বলছিলাম, স্টিল আই ক্যান রিকল দোজ ডেজ। খুবই ইন্টারেস্টিং আসলে। মানে আমাদের স্টোরিগুলো সবারই কম বেশি আই থিঙ্ক একটা সিমিলার স্টেজ ট্রাজেক্টরি পার করে, সবারই কম বেশি সিমিলারিটি আছে। আর এক একজন হয়তো ওয়ে অফ এক্সপ্রেশন বা ওয়ে অফ লিভিং বা জার্নিটা একটু পথটা ডিফারেন্ট, কিন্তু যে পরিমাণে স্ট্রেস বলি, চ্যালেঞ্জেস বলি বা মেন্টাল ট্রমাটিক জায়গা, আমি শুধু নেগেটিভগুলো বললাম, দেয়ার মানে এর বাইরে যেটা আছে এক্সাইটমেন্ট। ঠিক আছে, এক্সাইটমেন্ট, জয় অফ ডুইং সামথিং। ঠিক আছে, প্রথম যখন রেভিনিউ আর্ন করি বা প্রথম, আমার মনে হয় যে প্রথম আমরা 10,000 টাকা সেলস মাইল ফলক যখন মাইলস্টোন যখন নিয়ে আসি, উই আর সো হ্যাপি। ঠিক আছে, টিম মিলে যখন 10,000 টাকা বিক্রি করে হয়তো আমাদের 500 বা 800 টাকা লাভ হয়েছে, আমরা 1,000 টাকা খেয়ে ফেলছি ওটা। ঠিক আছে, লেটস সেলিব্রেট। কিন্তু সেলিব্রেশন ছাড়াও আসলে ইউ ক্যানট লিভ, রাইট? সো স্মল সেলিব্রেশন হোক, বিগ সেলিব্রেশন হোক, যেভাবে পারি একটা সবাই মিলে গেট টুগেদার করা, একটু হাতে তালি দিলাম, সেটাও একটা সেলিব্রেশন। ঠিক আছে, একজন আরেকজনকে অ্যাপ্রিশিয়েট করা, এই জিনিসগুলো আসলে কালচার, এই কালচারটা থাকাটা খুবই জরুরি আর কি। কারেক্ট। নাউডেজ অ্যাকচুয়ালি মানে দিস রিগার্ডিং দিস সেলিব্রেশন, এটা না আমি খুব ফিল করি, রাইট? সো আমি এখন যেটা করার চেষ্টা করি, মানে যত ছোট ইভেন্ট হোক, ঠিক আছে, আগে ভাবতাম যে আমি একদম মানে খুব বেস্ট কিছু না পড়ার পর্যন্ত সেলিব্রেট করতে পারবো না, করবো না, এটা মনে হচ্ছে তাহলে আমি অনেক আর্লি মানে হাসির পাত্র হবো, হ্যাঁ, মানে এরকম মনে হইতো। বাট এখন মনে হয় না, আসলে বেস্ট যে হবে, বেস্টের কোনো শেষ নাই। সো হোয়াট এভার ইউ ডু, সেলিব্রেট ইট, না? সো
উই নেভার নো যে আসলে নেক্সট কি আসতে যাচ্ছে, ইট উইল বি অ্যানাদার চ্যালেঞ্জ। সো যত ছোট ছোট জিনিসকে আপনি আসলে সেলিব্রিটির আন্ডার নিয়ে আসতে পারবেন, এটা আপনাকে আসলে একটা রিওয়ার্ড দিবে, রাইট? সো ইউ উইল গেট ইন্সপায়ার্ড। রাইট, এখন মানে জুকারবার্গ যদি ভাবে যে আমি অলরেডি বেস্ট অ্যাচিভ করে ফেলছি, তাহলে তো উই উড নট গেট লাইক মেটাভার্স। কারেক্ট, ঠিক আছে। Amazon eventually they didn't even know like meta would come someday. Facebook would be that much popular all over the world. They never did. Eventually, if I can recall, actually Zuckerberg told even in 2007 or 8 they had no idea literally where from the money will come, you know, how that that business will sustain, because they had no revenue at the time. But they kept going, they right? kept going. They believed in their product. আবার এটার একটা অপোজিট স্টোরিও আছে, কিন্তু ওর সাথে সাথে কিন্তু they had some other products. আমার কাছে আমার মনে হয় যে হয়তো অ্যামাজন নিয়ে বেজোসের একমাত্র ভেঞ্চার no ফেসবুক তার একমাত্র ভেঞ্চার নো, তাদের কিন্তু এর সাথে সাথে আরও অনেক ফেইলিয়ার প্রজেক্ট আছে, মানে ভেঞ্চার, আমি যেটাকে ভেঞ্চার বলতেছে। সো এটা ক্লিক করছে, ডেফিনেটলি দে হ্যাড সাম সিমটমস। তারা যদিও জানতো না যে আমার প্রপার রেভিনিউ স্ট্রিমটা কোত্থেকে আসবে, বাট দে অলরেডি বিলিভড ইন দেয়ার প্রোডাক্ট যে এটা আমার একটা জায়গায় যাবে। সো দে ইনভেস্টেড মাচ অফ দেয়ার রিসোর্সেস ইন দ্যাট ভেঞ্চার। তো ওটা বলতেছিলাম যে আসলে বেস্টটা আমরা চাই, সো বেস্টটা আসলে টাইম বাউন্ড। আমি 2014 আমার আসলে বেস্ট প্রোডাক্টটা কী, আমার বেস্ট সার্ভিসটা কী, বেস্ট অফারিংটা কী, এটা 2014। এখন আমরা জুন মাসে আছি, 2023 গিয়ে এখন আমরা যে সময়টা আছে সেটা কিন্তু নাই। একসময় ফেরারি ছিল, F1 টপ মাইকেল শুমাকার ছিল, নো, এখন কিন্তু নতুন কেউই নাই। 2014 সালে যদি আমরা চিন্তা করি যে টপ, আমরা যখন পড়াশোনা করি তখন ওয়ার্ল্ডের টপ কোম্পানি ছিল জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল মোটরস, তারপর ছিল ম্যাকডোনাল্ডস, ঠিক আছে, তারপর ছিল হচ্ছে সিয়ার্স তো বন্ধ হয়ে গেছে। সো নোবডি ইজ দেয়ার। অ্যাপল, তারপরে ফেসবুক, এগুলো অনেক পরে আসছে, ঠিক আছে, টপে আসা শুরু করছে। এবং এখন সে ফর $1 trillion কোম্পানি আছে অ্যাপল। আই এম শিওর 2030 গিয়ে দেয়ার উইল বি সাম নিউ প্লেয়ার্স ইন দ্য মার্কেট। সো তারা কি বেস্ট না? তারা কি রিসোর্স ঠিকঠাক মতো? এখন নোকিয়াকে আমরা দেখি যে নোকিয়া যখন পড়ে যায় মার্কেট থেকে, আমরা বলি যে নোকিয়া ভুল করছে, ঠিক আছে। অ্যাজ এ জেনারেল পাবলিক আমাদের নোকিয়া, আমরা এন্টারপ্রেনারশিপের কিছু ট্রেনিংও করাই, তো বেশিরভাগ ট্রেনার এক্সাম্পল দেয় যে নোকিয়া ভুল করছে, তারা মডার্নাইজেশনের সাথে কোপ আপ করতে পারে নাই। হোয়াট ইফ নোকিয়া ওয়াজ রাইট? ঠিক আছে, নোকিয়া ওয়াজ অলওয়েজ রাইট, অন্য সব কিছু হয়তো ভুল ছিল। সো ট্র্যাজেক্টরি আসলে কোন দিকে যাবে এটা কিন্তু নোবডি নোস। মানে এটা প্রেডিক্ট করা, হয়তো অ্যাপল রাইটলি প্রেডিক্ট করছে বা অনেকে রাইটলি প্রেডিক্ট করছে, দেয়ার আর সাম আদার থাউজেন্ডস যারা এটা প্রেডিক্ট করার ট্রাই করছে। আমি আমার একটা পারসেপশন দিতে চাই, সেটা হলো যে মেবি এখন আমরা বলতে পারছি যে অ্যাপল ওয়াজ রাইট অর সাম আদার পিপল ওয়াজ রাইট। Actually, everybody have their own vision, everybody have their own effort and all those things. But at the end, actually, time decide actually who was right. So nobody was right or nobody was wrong. Nobody was wrong. Yeah. Even I can recall, যখন নোকিয়া ফাইনালি শাটডাউন করে দিতে বাধ্য ছিল, তখন মানে ওদের ম্যানেজমেন্ট এসে বলতেছে যে we did nothing wrong. Exactly. We did nothing wrong. Yeah, I heard that. হ্যাঁ, so ওরা আসলে রং কিছু করে না, বাট ইট ডিডন্ট সাস্টেইন। টাইম গট চেঞ্জড, সো লাইক আমরা যখন মোবাইলে স্টার্ট করি, ইভেন আপনি হয়তো আমার আরও 1-2 বছর আগে স্টার্ট করছেন। আই থিঙ্ক আমার ফার্স্ট মোবাইল ছিল 2003-তে, রাইট? সো আমার এটা নোকিয়া 3310 ফোন ছিল। সো ওটা দিয়ে স্টার্ট করছি। অ্যাট দ্যাট টাইম উইদাউট নোকিয়া ইভেনচুয়ালি উই কুড নট ইভেন থিঙ্ক, রাইট? দ্যাট ওয়াজ দ্য বেস্ট থিং ইন মার্কেট। ইভেনচুয়ালি আরও পরে যখন আরও 6260 এরকম আরও কিছু মানে অনেক কিছু, হ্যাঁ, অনেকগুলো কারেক্ট, অনেকগুলো মডেল ছিল, যেটা মানে আমার অ্যাকচুয়ালি মনে হয় মানে অ্যাস্থেটিক্যালি নোকিয়া না ফোনটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। সো এখন আপনি দেখেন সব ফোন আসলে একই ফোন, নো ডিফারেন্স, রাইট? মানে হয়তো লোগোটা চেঞ্জ, এটা ছাড়া আসলে বড় কোনো চেঞ্জেস কিন্তু আমরা দেখি না, একই ফ্রেমওয়ার্কের ভিতরে নিয়ে আসছে। তো ওইখানে নোকিয়া ওর মতো করে প্লে করতেছিল, বাট ইয়েস দেয়ার ওয়াজ আ বিগ গ্যাপ। সো দ্যাট ইজ বেসিক্যালি ওরা সিম্বিয়ান। হোয়াট ইফ নোবডি লাইক ইনভেন্টেড অ্যান্ড্রয়েড?
এক্স্যাক্টলি। সো আই থিঙ্ক অ্যান্ড্রয়েড যখন ডিক্লারেশনটা দিল, ঠিক আছে, যে ওরা আসলে হয়তো প্রেডিক্ট করতেছিল যে আসলে আস্তে আস্তে সব কিছু ফোনে চলে আসবে, কিংবা ওদের হয়তো এরকম একটা কিছু চিন্তাভাবনা ছিল, সেখান থেকে ওরা প্ল্যান করছে। বাট নোকিয়া ওয়াজ ওয়েল প্রিপেয়ার্ড, ইউনো। সো অ্যান্ড্রয়েডের আগে তো আসলে সিম্বিয়ান ছিল, নোকিয়ার তো নিজের ওয়েস ছিল। সো ওরা কিন্তু ওদের ওয়েসের উপরে অনেক মানে বিউটিফুল অ্যাপস বানাচ্ছিল ওই সময়টাতে। বাট মানে বেসিক্যালি নোকিয়া ফেল করে না। ইফ ইউ আস্ক মি, নোকিয়া ডিডন্ট ফেল, basically Symbian failed or people accepted Android more. Exactly, so that's the difference. আর আমার মনে হয় এখানে আরেকটা কেস আছে, আমি যদিও আসলে ডিপ এত চিন্তা বা এত কোনো কেস স্টাডি ডিপলি পড়ি নাই, বাট এটা যা থেকে মনে হয় যে আমার মনে হয় তারা যে আসলে ওভারনাইট অ্যান্ড্রয়েড সিস্টেমটা ডেভেলপ করেছে, নাথিং লাইক দ্যাট। ঠিক আছে, দে ট্রাই টু, মানে তারা হয়তো নোকিয়াকে অবজার্ভ করতেছে যে তোমার এটা ওয়ার্কআউট করে না, সো লেট মি ডু দিস থিং। মানে তোমার কম্পিটিটরই কিন্তু তোমাকে বলে দিচ্ছে যে তোমাকে কি করতে হবে, তার উইকনেসটাকে আইডেন্টিফাই করে করে। এখানে নোকিয়ার যতটা না ফেলিওর আছে, আমার মনে হয় মার্কেটের অন্যরা যারা আছে তাদের ক্রেডিট আরও বেশি। এটা আসলে অনেক কিছু মিলে হয়েছে। এবং আমার তো মনে আছে 2005 or 6-এ আমি হচ্ছে একবার ফরিদপুর থেকে হচ্ছে ঢাকা থেকে মানে ক্যাম্পাসে ব্যাক করতেছিলাম জাহাঙ্গীরনগরে। সো তখন বাসের ভিতরে যে আমরা পেপার কিনতাম না, তো আমি একটা পেপার কিনে পড়তেছিলাম। সো তখন একটা নিউজ আমি দেখছিলাম যে নতুন অপারেটিং সিস্টেম নিয়ে আসতেছে হচ্ছে গুগল, এবং ওই নিউজটা আমি তখনই দেখছিলাম, যেখানে ওরা বলতেছিল যে ওরা এমন একটা অপারেটিং সিস্টেম আনতে যাচ্ছে যেটা হচ্ছে মোবাইলের জন্য, যেটা হচ্ছে যে কেউ আসলে অ্যাকোয়ার করতে পারবে, মানে যে কেউ আসলে এই ওয়েস ইউজ করে তাদের ফোনে ইয়ে নিতে পারবে। তো এটা আসলে তখন আমি নোটিস করছি, বাট আমি কিন্তু আসলে তখনও রিয়েলাইজ করি না যে আসলে এত ম্যাসিভ কিছু হইতে পারে। এবং আমার প্রথম দিকে না অ্যান্ড্রয়েডের প্রতি একটা মেন্টাল রিজেকশন ছিল, সত্যি কথা বলতে। মানে আমি নোকিয়া ছাড়া ভাবতে পারতাম না। মানে সবাই বলা শুরু করছে অ্যাট দ্যাট টাইম, কত 7, 8, 9 এই সময়টা হবে হয়তো, বা আরেকটু পরে 10, 11-র দিকে হবে। সবাই অ্যান্ড্রয়েডটাকে ভালোবাসতেছে, পছন্দ করতেছে, এখানে এই আছে সেই আছে, এটা সহজ। তো আমি ওই নোকিয়ার প্রতি যে একটা ব্র্যান্ড লয়্যালটি, আমার ওইটা যাচ্ছিল না সহজে। টু বি ভেরি অনেস্ট, আমি নোকিয়া ছাড়ছি অনেক পরে, আরও অনেক পরে ছাড়ছি। মানে আমার মনে হচ্ছিল যে তুমি যত ভালোই করো না কেন, আমি সুইচ করতেছি, আমি নোকিয়াতে আছি, নোকিয়াতেই থাকবো, এরকম একটা অবস্থা আর কি। সো এনিওয়েজ, এটা আসলে হইতে পারে অনেক কিছু মিলে। বেসিক্যালি আসলে অ্যান্ড্রয়েড যেহেতু আসলে অনেক অ্যাপস দিচ্ছিল, মেইন ব্যাপারটা হচ্ছে এটা। আর সিম্বিয়ানে তো আসলে আপনি বাইরে থেকে থার্ড পার্টি অ্যাপ অ্যাড করতে পারতেছিলেন না। সো বেসিক্যালি সাকসেসফুল হওয়ার জন্য যে জিনিসটা হতে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাউ মেনি পিপল ইউ ক্যান অ্যাকচুয়ালি ব্রিং ইন দিস প্ল্যাটফর্ম। সো ওরা অনেক ডেভেলপারদেরকে, মানে অ্যান্ড্রয়েড যেটা করতে পারছে, যে অনেক ডেভেলপারদেরকে অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপস বানাইতে একটা ডোর ওপেন করে দিচ্ছে, যেখান থেকে তারা ইনকাম করতে পারতেছিল, রাইট? সো যে কারণে ওদের হচ্ছে প্লে স্টোরে প্রচুর অ্যাপস চলে আসতেছিল, এবং মানুষ হচ্ছে ওগুলো ট্রাই করতে পারতেছিল, যেটাতে নোকিয়াতে আসলে এটা পসিবল ছিল না। এবং ইনিশিয়ালি নোকিয়া আসলে সাথে সাথে আসলে কোপ আপটা করতে পারে নাই, তারা তাদেরটা ডেভেলপ করার চেষ্টা করছে, অ্যান্ড ইট ডিডন্ট, মানে ইট ওয়াজ ফাইট, রাইট? ইট ডিডন্ট ওয়ার্ক, সো দ্যাটস ইট। দেন লেটার অন কিন্তু তারা আসলে অ্যান্ড্রয়েডে সুইচ করছে, বাট ইন দ্য মিন টাইম স্যামসাং, মানে they already got the leadership, right? Exactly, so that's the difficulties. আমার মনে হয় যে আমাদের পার্সোনালি আমরা যে খুব মানে অ্যাজ এ ন্যাশনাল এন্টারপ্রেনার বা বাংলাদেশের এন্টারপ্রেনার, আমরা আসলে আরও ভালো কিছু করতে পারতেছি না, বা আমার মনে হয় যে আমাদের মেধা বা এতে আরও সমস্যা আছে। যে প্রপার বিজনেস এনভায়রনমেন্ট, বা ওই যে একটু আলাদাভাবে চিন্তা করা। ইউ জাস্ট সেইড যে অ্যান্ড্রয়েড ব্রট মেনি ট্যালেন্টস টুগেদার, ঠিক আছে? এটা ছিল তাদের স্কেল আপ বা লিডারশিপ নিয়ে আসার জন্য তাদের একটা ওয়ান অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজি। সো ইটস অ্যাবাউট কিন্তু থিঙ্কিং, ইটস নট অ্যাবাউট দ্য প্রোডাক্ট কিন্তু অটোমেটিক রেজাল্ট, ইটস আ রেজাল্ট অফ ব্রিঙ্গিং অল দিস ইঞ্জিনিয়ার্স টুগেদার। সো আমরা এই যে একটা চিন্তাভাবনা, এইটা করার মতো ম্যাচুরিটি কিন্তু আমাদের অনেক পরে আসে। আমার মনে হয় ইটস আ প্রসেস, ঠিক আছে? আমি চারিদিকে এনভায়রনমেন্টের সাথে কি দেখতেছি না দেখতেছি, কী ধরনের নলেজের সাথে আমার ইন্টারাকশন হচ্ছে, আমার এডুকেশনটাও অফকোর্স ইটস অ্যান ইম্পর্টেন্ট থিং। সো এগুলো এক্সেস কিন্তু আমাদের কাছে অ্যাজ এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সিটিজেন অ্যাট দ্যাট টাইম আমাদের কাছে অনেক পরে আসছে। কারণ আমি আউট অফ দ্য বক্স চিন্তা করি বা একদম ক্রিয়েটিভ কিছু চিন্তা করতে গেলেও কিন্তু আমার একটা বেসিক লেভেল লাগবে। আমি একটা স্টেপ থেকে আই ক্যান গো টু সেকেন্ড স্টেপ বা থার্ড স্টেপ। They are like jumping like store 1 থেকে তারা 10 স্টোর 20 স্টোর, মানে একসাথে 20-30টা স্টেপ একসাথে পার হয়ে যাচ্ছে।
যে লিপ ফরওয়ার্ড কিন্তু আমার মনে হয় বাংলাদেশে আমি পাঠাও ছাড়া আর কাউকে দেখি না যে তারা এরকম লিপ ফরওয়ার্ড করছে। না, এটা আসলে দ্যাটস আ ডিফারেন্ট ডিসকাশন। ওটা ডেফিনেটলি এটা অনেক লম্বা সময় নিয়ে ডিসকাস করতে হবে যে আমাদের স্টার্টআপগুলো কি করতেছে, এখান থেকে আমরা কি শিখতেছি না শিখতেছি। না, এটা আমি বললাম কারণ আই ফিল লাইক দ্যাট আই এম লিটল বিট রেস্ট্রিক্টেড উইথ দিস থিংস। যে আমার যতটুকু যাওয়ার কথা ছিল প্রবলি আই কুডন্ট গো দ্যাট ফার, হয়তো বা আমার ওই ধরনের লিপ ফরওয়ার্ড করার মতো জায়গায় আমি যেতে পারছি কিনা, এটা আই কোয়েশ্চেন মাইসেলফ। ঠিক আছে, আই কোয়েশ্চেন মাইসেলফ এবং আই কিপ আস্কিং দিস কোয়েশ্চেন মাইসেলফ এগেন এন্ড এগেন সো দ্যাট আই ক্যান ফাইন্ড আ ওয়ে। কারেক্ট। এই মুহূর্তে আমার কাছে হয়তো ওয়ে ফরওয়ার্ড নাই, বাট আই এম অলওয়েজ হোপফুল যে এই একটা ওয়ে ফরওয়ার্ড আমার সামনে চলে আসবে আর কি। কারেক্ট। এটা আমার কাছে যেটা মনে হয় যে আমাদের আসলে মানে এন্টারপ্রেনিয়ারশিপ তো আসলে অনেক কিছু মিলে হয়। হ্যাঁ, মানে আপনি অ্যাজ এ এন্টারপ্রেনিয়ার আপনি স্টার্ট করতে পারেন, বাট আপনার সাকসেসটা ডিপেন্ড করতেছে আসলে অনেক কিছুর উপরে। সেটা হচ্ছে আপনার মানে সোসাইটির আসলে মানে অ্যাকসেপ্টেন্স কতটুকু, ঠিক আছে, সো আপনি আসলে কতটুকু কমফর্টেবলি কাজ করতে পারবেন, আপনার ফাইন্যান্স কতটুকু ডেভেলপ হয়েছে, আপনার এখনকার যে ভিসি কনসেপ্টগুলো সেটা আসলে কতটুকু আসলে সাপোর্টিভ। সো এগুলো সব কিছু মিলে কিন্তু আপনি আসলে এই পুশটা পাবেন। ইফ ইউ ডোন্ট হ্যাভ দিস পুশ, মানে আপনাকে নিজেকে করতে হবে। এবং আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমাদের দেশের ছেলেপেলেরা আসলে তো সুপারম্যান, ট্রুলি স্পিকিং দে আর সুপারম্যান, কোনো কিছু পায় না। আপনি যদি খুবই ব্লেসড না হন, আপনি যদি খুবই ওয়েল কানেক্টেড পারসন না হন, আপনি যদি খুব ওরকম কোনো ব্যাকগ্রাউন্ড থেকে না আসেন, ইটস লিটারালি টাফ। ইউ হ্যাভ টু ডু ইট বাই ইউর সেলফ অ্যান্ড নোবডি ইজ গোনা সাপোর্ট ইউ, নোবডি, লিটারালি নোবডি, নট ইভেন ইউর ফ্যামিলিজ, রাইট? সো আপনাকে একা করে আসতে হবে। এবং আমি তো এখন তো আসলে অনেক এন্টারপ্রেনার দেখি এবং মানে ভালো লাগে আসলে, দে আর ডুইং গুড, রাইট? সো অ্যাকচুয়ালি দে আর ডুইং গুড। এবং আমার যেটা ধারণা হয়তো আরও কিছুদিন গেলে যেটা হবে যে আপনার এই ফাইন্যান্স যে ব্যাপারটা, ধরেন লেটস সে এখান থেকে আরও সাকসেসফুল জায়গাতে আসবে, তখন আসলে তারা ভিসিটাকে মানে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডগুলোকে হয়তো অন্যভাবে দেখবে এবং হয়তো আমাদের ইকোনমিটা আরও আসলে মানে ফ্ল্যাট হয়ে আসবে এই সমস্ত ব্যাপারের জন্য। আমার মনে হয় এটার সাথে আরেকটা জিনিস জড়িত, উই অল নিড আ হিরো। ঠিক আছে, আমার কাছে এক্সাম্পল ইজ লাইক আ হিরো। মানে ইউএসএতে দেয়ার আর লট অফ হিরোস। ঠিক আছে, আমার কেএফসি স্যান্ডার্স আছেন, ফোর্ড আছেন। মানে ওখানে কিন্তু একটা পার্সন একটা কোম্পানিকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, দে আর দ্য এক্সাম্পল। ঠিক আছে, আমাকে ফোর্ডের কাছে যেতে হবে, হেনরি ফোর্ড যেটা করছে হয় তার সমান যেতে হবে, তাকে আমাকে এক্সেপ্ট করে যেতে হবে। ঠিক আছে, কেএফসি চাইতে আমাকে বড় কিছু হইতে হবে। সো আমাদের এখানে কিন্তু হিরো অনেকেই ছিলেন। ঠিক আছে, আমরা আকিজের নাম জানি বা আরও বড় বড় কোম্পানি যারা আছে, ইস্পাহানির নাম জানি, কিন্তু এদের স্টোরিগুলো আমার মনে হয় না যে যারা ইয়াং মাইন্ড তাদের কাছে গিয়ে প্রপার টাইমে পৌঁছাইছে। যারা অলরেডি সার্ভিস সেক্টরে ঢুকে গেছে তারা তাদেরকে গড মনে করতেছে, মানে কিন্তু অলরেডি তারা গিয়ে তাকে বস হিসেবে চিন্তা করা শুরু করছে। কিন্তু আমরা যারা ইয়াং জেনারেশন কিন্তু তাকে বস হিসেবে না, তাকে বরং ইন্সপিরেশন হিসেবে চিন্তা করবে। দেয়ার আর বিগ ডিফারেন্স বিটুইন বস অ্যান্ড আইডল। আইডলের আমি সমান হইতে চাই বা তাকে আমি এক্সিট করতে চাই সমানের জায়গাটা ঠিক রেখে, কিন্তু আমি যখন তাকে বস মনে করবো, আই ক্যান নেভার থিঙ্ক অফ এক্সিডিং হিম। এই জায়গাটা কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমে আমরা উই নেভার নিউ যে আকিজের প্রতিষ্ঠাতার নাম কে। আমার মনে হয়েছে তার নাম আকিজ টাকিজ কিছু একটা হবে, কিন্তু তার এক্স্যাক্টলি নামটা কি আমরা জানি না। ইস্পাহানের প্রকৃত নামটা কি আমরা জানি না, বা কোকাকোলা সিইওর নাম কি আমরা জানি না, গ্রামীণের সিইওর নাম কি আমরা কিন্তু জানতাম না। এটা আমরা অনেক পরে জানছি। এই অ্যাক্সেসগুলো কিন্তু আমাদের ওই রকম ছিল না। এখন যখন এই এক্সাম্পলগুলো সামনে চলে আসছে, আই থিঙ্ক দেয়ার উইল বি ডেফিনেটলি চেঞ্জ, এবং এটা শর্টার টাইমে হবে, এত লঙ্গার টাইমে আর হবে না। আচ্ছা, আমি একটু আবার আমাদের মানে আপনার ইসে চলে আসি, মানে আপনার ভেঞ্চার কিংবা আপনার এন্টারপ্রেনারশিপের জায়গায় চলে আসি। পারমিদা কীভাবে স্টার্ট হলো? মানে এই সেফ ফুড নিয়ে কাজ করা বাংলাদেশের জন্য আসলে কতটুকু সময় উপযোগী ছিল, কিংবা ইনিশিয়ালি আসলে কি আপনাকে এটা ইন্সপায়ার করছে এটা নিয়ে কাজ করার জন্য, এবং আপনি কি কি প্রবলেমগুলো ফেস করছেন কিংবা ফিউচারটা কি দেখতেছেন, কি মনে হয়? স্টোরিটা খুব বেশি কমপ্লেক্স না আসলে। আমি যেটা বললাম 2014-তে যখন আমি শুরু করি, সো আই স আ চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটাই আমার কাছে মনে হচ্ছে যে ইফ আই ওয়ান্ট টু ডু সামথিং, দিস ইজ দ্য রাইট অপরচুনিটি ফর মি। কারণ আমি ততদিনে 8 বছর আমি এগ্রিকালচার সেক্টর, স্পেশালি এগ্রি বিজনেস নিয়ে কাজ করেছি।
So I interacted with different supply chain actors, value chain actors. Like, so I already knew the farmers, I already knew the crops, how they produced, কি উপকরণ এখানে ব্যবহার হচ্ছে, কিভাবে ব্যবহার হচ্ছে. So I attended different sorts of training. কৃষকদের সাথে কথা বলতে হয়েছে, তাদের ওখানে এফজিডি করেছি, তাদের বাড়িতে গিয়ে থাকছি, নিজে ফার্ম করছি. সো ওই ফার্স্ট হ্যান্ডের যে এক্সপিরিয়েন্সটা আছে ওইটা আছে, বিজনেসের একটা ব্যাকগ্রাউন্ড তো আছেই. সো এই সময় দেখা যাচ্ছে সবারই একটা প্রবলেম, কৃষক ফসল ফলাচ্ছে কিন্তু প্রপার বিক্রিতে গিয়া একটা জায়গা পাচ্ছে না. আর কনজিউমার এন্ডের প্রবলেম, তারা ভালো সবজিটা পাচ্ছে না বা ভালো মাছটা পাচ্ছে না. ঠিক আছে, ওই সময় আবার ফরমালিন, বাঙালি আর আমরা আর কিছু জানি না জানি মনে করি যে ফরমালিনটাই হচ্ছে আমাদের একমাত্র জিনিস. দেয়ার আর আদার থিংস দেন ফরমালিন. ফরমালিনের চেয়ে অনেক বেশি হার্মফুল জিনিস আছে. বাট টেকনিক্যালি আসলে এটা আমার মনে হয় যে সায়েন্টিফিক রিসার্চ এবং প্র্যাকটিক্যাল রিসার্চের মধ্যে অনেক পার্থক্য আছে. তো আসলে এই যে প্রবলেম, কনজিউমারটা দেখতেছে যে তারা ভয় পাচ্ছে ফরমালিন দেওয়া আছে কিনা, আবার কৃষকেরা সঠিকভাবে ব্যবহারও করতেছে না, আবার তারা বিক্রিও করতে পারতেছে না. সো দেয়ার ইজ স্টিল, আমার কাছে মনে হচ্ছে একটা গ্যাপ আছে. এবং আমি যেহেতু এই সাপ্লাই চেইন অ্যাক্টরগুলো চিনি, সো আমি শুরু করতে যাচ্ছি কিছু. সো আই থিঙ্ক দিস ইজ দ্য পারফেক্ট সেক্টর যেটা আসলে আমি কাজ করতে পারি. সো দ্যাটস হাউ আই স্টার্টেড পারমিদা. আর এটার সাথে সাথে আরেকটা জিনিস, যে স্কেলের কথা যেটা বললাম, যে তখন আসলে ই কমার্স জিনিসটা আমার কাছে তখন মনে হচ্ছে যে ওকে, অ্যামাজনের নাম শোনা শুরু করছে. সো অ্যামাজন কীভাবে ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করছে, দ্যাট ওয়াজ এ হিউজ ইন্সপায়ারেশন, রাইট? ইনফ্যাক্ট আমি যদি তখন ইবে ছিল, ইবে একটা ছিল, অ্যামাজন ছিল, তো এই দুটো কোম্পানি আমার মনে হয় একটা বড় একটা ইন্সপায়ারেশন হিসেবে কাজ করে. হাউ ইউ ক্যান স্কেল, অ্যাজ আই সে যে ইউ নিড সাম এক্সাম্পল. দে অলরেডি সেট দ্য এক্সাম্পল. আলিবাবা চলে আসছে তখন, কিছু হইলে আলিবাবা, কিছু হইলে আলিবাবা. ঠিক আছে, বিশ্বজুড়ে আলিবাবা, অ্যামাজন, এইটা এখন মনে হয়েছে যে তারা যদি বিশ্বজুড়ে করতে পারে, টেকনোলজিটাকে এইভাবে কাজে লাগাইতে পারে, সো প্রবলি উই ক্যান ডু দ্য সেম থিংস. ঠিক আছে, সো আমরা তখন, আমার টেকনিক্যাল কোনো নলেজ না থাকা সত্ত্বেও, সো উই ওয়ার্ক উইথ আ টেকনিক্যাল টিম. তখন আরিস টেকনোলজিস নামে একটা ছিল, রাজা ভাই, এখন আমার সাথে কথা হয়. রাজা ভাই আমাদের একটা ম্যাজেন্টোতে একটা ওয়েবসাইট করে দেন, parmeeda.com. তখন ডোমেনটা কিনি. ওই ডোমেন কিনতে গিয়ে আসলে রাজা ভাইকে সাথে কাজ করার আগে আমি নিজে অনেকবার ট্রাই করছি যে আসলে এই জিনিসটা কী, সার্চ করে যাই হোক নিজে ট্রাই করে আসলে টেকনোলজিটা বোঝার চেষ্টা করছিলাম. অ্যান্ড আই থট যে দিস নট, আই এম নট দ্য রাইট পারসন টু ডু দিস থিং. ঠিক আছে, সো এটার প্রপার যে রিসোর্স পারসন আছে তার সাথেই আসলে কথা বলতে হবে, ওই কাজটা শুরু করি. সো ওই যে আমার মনে হয় যে অপরচুনিটিটা রাইট টাইমে আসছে, আর ওই সময়টা একটা আমাকে হেল্প করছে. চারপাশে যে এনভায়রনমেন্টটা ছিল, মানে কাস্টমাররা যা চাচ্ছিলেন, আই থট আই এম দ্য পারসন হু ক্যান প্রোভাইড দ্যাট কাইন্ড অফ সলিউশন. ঠিক আছে, সো ওখানে শুরু করা, আমার এক্সপিরিয়েন্স প্লাস যে একটা অ্যাম্বিশন টু ডু সামথিং, দুটোকে ম্যাচ করে এবং রাইট টাইম. আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটের যে ডিমান্ডটা ছিল, ওই ডিমান্ডটাকে আমি ক্যাচ করতে, অনেকগুলো রাইট একসাথে হয়ে গেছিল. ইওর এক্সপিরিয়েন্স, দেন মানে ওই সময় ই কমার্সের একটা আসলে ছুড়ে আসতেছে, সো এটা একটা রাইট, এবং কাস্টমাররা আসলে রিয়েল টাইম প্রবলেম ফেস করতেছে আপনার এই যে ফরমালিন কিংবা খাদ্য ভেজাল নিয়ে. এই সব কিছু মিলাই আমার কাছে মনে হচ্ছে ওই সময়টা আমি একটা আর্লি মুভার্সের একটা অ্যাডভান্টেজ পাবো. There was nobody was there. তখন কিছুটা প্রাকৃতিক কিছু কাজ শুরু করছে, বাট তারা অফলাইনে, পুরোটাই অফলাইন বেস. সো একটা সার্ভিস অপরচুনিটি যদি ক্রিয়েট করা যায়, একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ ক্রিয়েট করা যায়, আমার মনে হয়েছে যে উই ক্যান টেক সাম লিডারশিপ ইন দিস সেক্টর. Okay, so then like that was the entire thing when you started, like everything was right. Then immediately what happened, you know? So immediately I realized that nothing was right. Why did you think so? And, what made you think like this, like nothing was right? অনেকগুলো ইস্যু আসলে এখানে জড়িত আছে, you know. So if I have like 200 টাকা money, so our researchers may say that যে এই 200 টাকাই হচ্ছে আমার এক্সপেন্স করার ক্ষমতা. ঠিক আছে, ডিসপোজেবল ইনকামের সাথে রিলেটেড আর কি. কিন্তু আমি আসলে এই 200 টাকা কোথায় খরচ করব, এটা
That's your decision. That's my decision. This is not researcher decision or you are not there to take my money. Correct. ঠিক আছে, আমি বলতেছি ঠিক আছে ওকে সবজিটা আমি নিরাপদই খেতে চাই, বাট আই এম নট রেডি টু স্পেন্ড লাইক 5 টাকা এক্সট্রা অর ডু সামথিং লাইক। And you are getting something in 2 টাকা. আই হ্যাভ সাম আদার প্রায়োরিটিস। আমার স্বপ্নতে যে সেলসম্যানটা আছে তার সাথে আমার অলরেডি ভালো খাতির আছে। আমি মাছটা কিনে তার কাছে গিয়ে এই এত টাকায় মাছ দিতেছে, তুই আমার আরও ভালো মাছ দে, ঠিক আছে। সো দেয়ার আর মেনি চ্যালেঞ্জ, মোস্টলি আনফর্চুন চ্যালেঞ্জ, যেটা আমরা আসলে এক্সপেক্ট করি নাই। তার মধ্যে আমার মনে হয় অনেকগুলো ব্রড ক্যাটাগরিতে ফেলা যায় যে জিনিসগুলো, তার মধ্যে একটা হচ্ছে লজিস্টিক্স। লজিস্টিক্স ওয়াজ জাস্ট লাইক এ নাইটমেয়ার। এখন তো আমরা প্লাস্টিক কেট দেখি বা প্যাকেজিং দেখি, ওই সময় কিচ্ছু প্যাকেজিং ছিল না, সালার বস্তা করে আমাদেরকে প্রোডাক্ট নিয়ে আসতে হতো, যার কারণে আমার প্রচুর ওয়েস্টেজ হতো। 25-30% পর্যন্ত ওয়েস্টেজ আমাকে বিয়ার করতে হয়েছে। সো ওইটা যখন যদি আমি প্রোডাক্টে চার্জ করতে চাই, ইটস নট মানে নিয়ারলি ফিজিবল, মানে আনথিঙ্কেবল প্রাইস চলে আসে একটা প্রোডাক্টে। অলরেডি ইটস হায়ার দেন মার্কেট প্রাইস। সো ডেফিনেটলি উই স্টার্টেড লুজিং মানি। ঠিক আছে, উই স্টার্টেড লুজিং মানি, বাট ওই যে হয়েছে না, প্যাশন সামটাইমস make you hero, sometimes kills you. Yep. So it started killing us. আমার মনে হয় এটা একটা ইস্যু। প্যাকেজিং ওয়াজ এ ভেরি ডিফারেন্ট। আর একটা বড় সমস্যা ছিল কাস্টমারের অ্যাওয়ারনেস। হ্যাঁ, কারণ অ্যাওয়ারনেসের জায়গার সাথে সাথে এটাকে পারচেসের ডিসিশন, ঠিক আছে, আমি একটা জিনিস চাই, এটা পারচেস ডিসিশন নিচ্ছি এবং পারচেস করতেছি, এটার মধ্যে 4-5টা স্টেপ আছে। সো আমি ফার্স্ট স্টেপ দেখে বেশিরভাগ বিজনেসম্যান বা এন্টারপ্রেনার্স আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি, ওকে দিস ইজ দ্য মাই মার্কেট। দ্যাটস সামহাউ ট্রুথ, বাট দ্যাট ইজ নট দ্য অ্যাকচুয়াল মার্কেট, রাইট? সো আমার অ্যাকচুয়াল যে মার্কেটে, ওখানে পৌঁছাইতে আসলে যে পরিমাণ সক্ষমতা দরকার, ফাইন্যান্সিয়াল সক্ষমতা এবং ম্যানেজমেন্ট সক্ষমতা, আই ডোন্ট থিঙ্ক উই হ্যাড দ্যাট। আমরা স্টার্ট আপ, ঠিক আছে, অল্প কিছু আছে, আমি নামে পড়ছি, ওকে আমি এই বিশ্ব জয় করে ফেলবো, তার না, we found that the world is not the same as we thought, ঠিক আছে, it's harder than we thought, but fortunately আমরা সার্ভাইভ করে গেছি কিছুদিন। সো যেটা করতে হয় যে আমাদের যখনই কোনো চ্যালেঞ্জ আসে, আমাদেরকে ইমিডিয়েটলি সেই চ্যালেঞ্জগুলোকে আসলে অ্যাড্রেস করতে হয়, আদারওয়াইজ আমরা এতদূর হয়তো আসতে পারতাম না, বা এত সময় ধরে হয়তো টিকে থাকতে পারতাম না। আরও অনেকেই শুরু করেছিলেন, আই নো, অনেকেই আসলে আর কন্টিনিউ করতে পারেন নাই। আমরা যতটুকু পেয়েছি আমরা কন্টিনিউ করেছি, স্টিল আই থিঙ্ক যে আমরা ওই সময় যারা এই কাজগুলো শুরু করেছিলাম, স্পেশালি সেফ ফুড নিয়ে কাজ শুরু করেছিলাম, দে আর ওয়ান কাইন্ড অফ পায়োনিয়ার বা পথ প্রদর্শক যেটা বলে, দে শোড যে হাউ টু ডু দোজ থিংস। হ্যাঁ, এবং এখানে এটা যে করা যায়, এটা করা উচিত, এটা করাটা সবার জন্য প্রয়োজন, এই জিনিসটা দেখিয়ে গেছেন। অনেকে ঝরে গেছেন, কিন্তু সেটাও আসলে একটা কন্ট্রিবিউশন করেই গেছেন, এই পুরো সেক্টরটার উপর কন্ট্রিবিউশন করেই গেছেন। সো দেয়ার আর নিউ এন্টারপ্রেনার্স কামিং ইন দিস সেক্টরস। এখন আমার মনে হয় অনেক ভালো ভালো কাজ হচ্ছে, প্যাকেজিং নিয়ে কাজ হচ্ছে, টেকনোলজি নিয়ে কাজ হচ্ছে। সো অ্যাট দ্যাট টাইম ইট ওয়াজ রিয়েলি আনথিঙ্কেবল যে এখন যেভাবে কাজ করতেছে আর কি। তখন তো আসলে মানে ডেলিভারিটা বিশাল চ্যালেঞ্জ ছিল, মানে আপনাকে তো আসলে ফার্স্ট আপনার প্রোডাক্টটাকে নিয়ে আসতে হবে, দেন প্যাকেজিং করে আবার কাস্টমার এন্ডে পাঠাইতে হবে। হ্যাঁ, সো এটা তো আমাদের টাইম দরকার, রাইট? হ্যাঁ, আমি তো বলি এটা আসলে বুঝতে না, মানে পুরো চ্যানেলটা আসলে জানা এক জিনিস আর নিজেকে এক্সপিরিয়েন্স করা ইটস টোটালি ডিফারেন্ট, ঠিক আছে। আমার মনে আছে যে হঠাৎ করে একটা কোম্পানি আমাদের কাছে বোধহয় মিষ্টি কুমড়া চাইলো, ঠিক আছে, অনেকগুলো মিষ্টি কুমড়া চাইছে। উই আর গেট সো মাচ এক্সাইটেড, ঠিক আছে, সো মাচ এক্সাইটেড যে আমরা মহাস্থানগড়ে, ওখানে মিষ্টি কুমড়া হয় মহাস্থানগড়ের আশপাশে, বগুড়া, তো ওখানে ক্ষেত থেকে আমরা মোটামুটি 500 না 550 মিষ্টি কুমড়া তুলে ফেললাম, ঠিক আছে, কালেক্ট করে ফেলছে। খেয়ে যখন ওরা দেখছে, নর্মালি মিষ্টি কুমড়া তখনকার দাম ছিল 5 টাকা 6 টাকা, এরকম একটা দাম ছিল। আমরা গিয়ে বলছি আমার ঢাকায় কোম্পানির অর্ডার আছে, দাম হয়ে গেছে 6 টাকার মাল 18 টাকার নিচে কেউ দেবে না, ঠিক আছে, 10 টাকা ওখানেই খেয়ে ফেলাইছে। তো 18 টাকা দিচ্ছে, আমিও তো ছাড়বো না ভাই, আমি তো কোম্পানি অর্ডার, এটা তো ছাড়া যাবে না, ঠিক আছে, এখানে আমি তো 30 টাকা পাবো। তো 18 টাকার, এই 18 টাকায় নিছে, 18 টাকায় কোনোভাবেই এটা দাম করে না। ওটা ঢাকায় নিয়ে আসছে, ঢাকায় নিয়ে আসার পরে কোম্পানি
হচ্ছে না এটা আমরা নিব না। Why did they reject? মানে এটা কারণটা কি ছিল? I don't know. They didn't like the product or change of mind. Change of mind. You didn't get any work order or didn't get any payment? তখন তো work order না, work order কথা আমরা চিন্তাই করতে পারি না যে work orderটা কি। একটা কাস্টমার পাইছি, কাস্টমার তো হারানো যাবে না, কাস্টমার হারানো যাবে না, কাস্টমার ইজ দ্য king, কাস্টমার ইজ দ্য গড। ঠিক আছে, they are the god, তারা যা হলো তাই কবাকে করতে হবে, ঠিক আছে। we didn't think about the risk বা এটা পেছনে কত টাকা ইনভেস্ট করতে হবে। যাই হোক, তারপরে ওটা নিয়ে কারণ বাজারে যাই। এখন একসাথে এতগুলো বৃষ্টি করবো তো আমার রিটেলে এত কাস্টমার নেই। কারণ বাজার যাই, কারণ বাজারে অলরেডি ফ্ল্যাটেড আরেকটা বৃষ্টি কুমড়া কোত্থেকে আসছে জানি না, যে আড়তের সাথে কথা বলে গেছি সে আড়ত বলতেছে আপনার মাল নামানো যাবে না। আমার তো এই এক ট্রাক মাল নিয়ে মহাবিপদ। তখন বাজে রাত 1:30-2টা বাজে, ঠিক আছে। কি করলাম তখন, ওইটা নিয়ে গেলাম যাত্রাবাড়ি। যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতেও নামাইতে পারলাম না। পরে ওই মিষ্টি কুমড়া নিয়ে গেছি জয়দেবপুর না তো গাজীপুরের পিছনে, এটা মাওনার পরে ওখানে একটা হোলসেল মার্কেট আছে, ওখানে নিয়ে গিয়ে একটা আড়তে উঠাই। তো এই পুরা মিষ্টি কুমড়া আমাকে সেল করতে টোটাল 3 দিন সময় লাগছে। 3 দিন ধরে আড়তে পড়েছিলাম আমরা 3-4 জন লোক। এর আগে কখনো আড়তে যাইনি, আড়তের কারণে তখন একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আর কি। ফাইনালি পার পিস কত করে বিক্রি করছিলেন, এটা আমি একটু কিউরিয়াস। পার পিস বিক্রি করছে আমরা 2 টাকাও বিক্রি করছি। আচ্ছা, যখন যেটা পাইছেন আর কি, যে যে রেট দিছে, 5 টাকা 8 টাকার উপরে আমরা কোনো প্রাইস পাইনি। আচ্ছা, মানে ছাড়তে পারলে বেঁচে যান, ছাড়তে পারলে বেঁচে যায়, মানে এটা যে আমি ফেলবো সেই জায়গাও নাই। ফেলতে গেলেও যে কষ্ট আসবে সেই টাকাটা ওরা আসবে না। ওইটা বললাম যে তখনকার হয়েছে মানে হট ব্লাড, ইটস হট ব্লাড, তারপর প্যাশন, তারপর এক্সাইটমেন্ট, এই 3টাকে যদি এক করা যায় না, ইটস ডেঞ্জারাস। ঠিক আছে, আমি যেটা বুঝি, আপনি যদি ওই জিনিসটা না করতেন, দ্যাটস এ বিগ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, যেটা হওয়ার কারণে আপনি হয়তো নেক্সট ডে আপনার জার্নিগুলোটাকে, মানে জার্নিতে অন্যান্য যে সমস্ত অবস্ট্রাগলসগুলো আসছে, নেক্সট ডিলগুলো আসছে, আপনি কিন্তু তখন ওগুলোকে আসলে প্রপারলি হ্যান্ডেল করছেন। এখন আমি কিন্তু অনেক কুল হয়ে গেছি, আমি সহজে এক্সাইটেড, মানে কোনো কিছুই আমাকে সহজে এক্সাইটেড করতে পারে না আর কি, স্পেশালি ইন দ্য কেস অফ বিজনেস। এটা কিন্তু ট্রুথ, আপনি যখন সহজে আসলে ডিস্ট্রাক্টেড না হবেন তখন সহজে এক্সাইটেডও হবেন না, ঠিক আছে। both works in this way. হ্যাঁ, আচ্ছা, এইখানে আমি যদি আরেকটু এসে আসি, পারমিদার ডিটেলসে আসি। সো যখন আসলে এগুলো ফেস করা শুরু করতেছিলেন, সেখান থেকে আসলে পারমিদার একটা প্রপার অর্গানাইজেশনে কীভাবে কনভার্ট করলেন? আমার মনে হয় এটা আমার এখনও স্টিল ইটস আ ভেরি বিগ চ্যালেঞ্জ। হ্যাঁ, আমার মনে হয় আমি বলবো স্পেশালি অন এগ্রিকালচারের ক্ষেত্রে অটোমেশন ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট। ঠিক আছে, তো এখানে তো আমার অনেকগুলো জায়গায় যাওয়ার দরকার আছে। প্রথমে আমরা অটোমেশনের চিন্তা ওইভাবে করিনি। প্রথমে আমরা চিন্তা করছি যে আসলে কাস্টমারের অর্ডারিং প্রসেসটাকে কীভাবে সহজ করা যায়। তো অর্ডারিং প্রসেসটাকে সহজ করতে গেলে আমরা ই কমার্সটা অলরেডি দেওয়া আছে সলিউশন, আমরা অলরেডি ফেসবুক পেজ আছে, একটা হটলাইন নাম্বার আছে, তো এইটা দিয়ে আমরা কাজটা শুরু করি। তারপরে যখন চলতে থাকে, আমরা প্রথম প্রবলেমটা অটোমেশনের ক্ষেত্রে, প্রথম যে প্রবলেমটা আমরা ফেস করলাম যেটা হচ্ছে মাছের ক্ষেত্রে। মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যখন মাছটা নিয়ে আসতেছে, কাস্টমার হয়তো 4 কেজি অর্ডার দিয়েছে, 4 কেজি একটা রুই মাছ অর্ডার দিয়েছে। তো 4 কেজি যখন নিয়ে আসা হচ্ছে তখন কিন্তু প্রপারলি ইটস নট আ মেশিন প্রোডাক্ট, রাইট? ইটস নট আ বেশি হবে, মাছর মেপে বড় হয় না, মেপে বড় হচ্ছে না। সো আমার আইদার বড় হচ্ছে অথবা ছোট হচ্ছে, একদম এক্স্যাক্টলি 4 কেজি আমি পাচ্ছি না। তখন হচ্ছে কি, দে অলরেডি হ্যাভ প্লেস দেয়ার অর্ডার। তখন কিন্তু আমার অটোমেশন থাকতেছে না। হ্যাঁ, সো এই যে একটা চ্যালেঞ্জ, তখন আমাদের একটা হাইব্রিড একটা সিস্টেমের মধ্যে যেতে হচ্ছে। আইদার আমার অর্ডারটাকে রিভাইজ করতে হচ্ছে, কাস্টমারকে আবার কমিউনিকেট করতে হচ্ছে। এটা একটা অসুবিধা আমরা পেয়েছিলাম, যেটার প্রবলেমটা এখন অনেকে সলভ করতেছে বাই প্রসেসিং। ওকে, প্রসেস করার পর আসলে আই ক্যান অ্যাকচুয়ালি ওয়েট, যেটা লাইক প্রসেস করার পর আপনি ওয়েট করতেছেন, তখন হচ্ছে আপনি ফ্রিজ আপ করে ফেলতেছেন, দ্যাটস মানে প্যাকেজ। সো ইটস আ সলিউশন। এই সলিউশনগুলো এখন কিন্তু অলরেডি চলে আসছে বাজারে আর কি। তখনও আমরা এটা ট্রাই আউট করেছিলাম। তারপর আমরা একটা অ্যাপ আমরা বানানোর ট্রাই করেছি, যেখানে এক্সকিউজ মি সাপ্লায়ার, স্পেশালি ফার্মার্স, তাদের জন্য একটা অ্যাপের কথা চিন্তা করি। অ্যাপটার নাম ছিল নিরাপদ খামার।
তো ওই অ্যাপটার এটা তখন 2017 বা 18 সালের দিকে হবে। তো এখানে তারা প্রোডাকশন তথ্যটা তারা দিতে পারতো এবং তারা যদি কোনোটা ম্যাচুরিটি স্টেজে যাইতো দে ক্যান লাইক বিড সরি যে বিড করতে পারতো যে আমার 2 মণ পটল, আমি 2 মণ পটেটো নেক্সট বৃহস্পতিবার আমার হারভেস্ট করার অবস্থায় যাবে, আমি এত টাকা এক্সপেক্ট করতেছি। We thought this is a revolutionary product app, সবাই এক্সাইটেড, বাট এটা আসলে ওয়ার্কআউট করে নাই। অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। বেশিরভাগ ফার্মারের স্মার্টফোন নাই, তারা এখনও বাটন ফোন ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তখন 3G টেকনোলজি আসে নাই, 2Gতে নেটওয়ার্ক পাওয়া যায় না, মানে গ্রামে তারা তো আসলে ওইভাবে নাই। ফোনটা তার ছেলের কাছে, তার নিজের কাছে না, ফোনটা ছেলের কাছে। সো টেকনোলজি নিয়ে যতটা আমরা এক্সাইটেড, আসলে রুট লেভেলে যদি যাই, আমি ফার্মিং লেভেলে অতটা আসলে অ্যাডাপ্টেশন এখনও নাই। আমি শিওর এখন অনেক পরিস্থিতি উন্নত হয়েছে, বাট অ্যাট দ্যাট টাইম ইট ওয়াজ নট ফিজিবল। সো আমাদের যেটা করতে হয়েছে, আমাদের অল টাইম একটা হাইব্রিড সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সো আমরা অটোমেশন চাইলেও পুরোপুরি অটোমেশন আসলে আমরা কখনোই করতে পারি না। আর এই মানে সেফ ফুড করতে যে আপনার আসলে ফিনান্সিয়াল যে হিকাপটা, হ্যাঁ, মানে এটা ডেফিনেটলি ফান্ড দরকার। এখানে আসলে আপনাকে অনেক পিপলকে অ্যাড করতে হচ্ছে। মানে সোফার আই নো যে আপনি আসলে মানে ফার্মারদের সাথে কানেক্টেড, রাইট? সো মানে ডিফারেন্ট রিজিয়ন থেকে, সো ফার্মারদের সাথে কানেক্টেড, তাদেরকে গাইড করা, অ্যাট দ্য সেম টাইম সেখান থেকে আসলে প্রোডাক্টগুলোকে নিয়ে আসা, এখানে তো আবার একটা প্রসেসিংয়ের ব্যাপার আছে, দেন কাস্টমার হাতে পৌঁছে দেওয়া। সো ইটস আ লং ওয়ে, ইটস আ লং প্রসেস ইউ হ্যাভ টু মেনটেন। Definitely correct, and definitely funding is important. So what will you did for funding, and what do you think, like ফান্ডিংটা ডেফিনেটলি সব কিছুর জন্য প্রয়োজন। তো এখানে যদি আমি পুরো সাপ্লাই চেনটাকে একদম কন্ট্রোল সাপ্লাই চেনের মধ্যে নিয়ে আসি, সো দেয়ার আর লট অফ চ্যালেঞ্জের চেয়ে বড় কথা যেটা আমরা ফাইন্যান্সের কথা বললাম, আমরা যদি পুরো একটা কৃষক গ্রুপকে অর্গানাইজ করতে চাই, ইট টেকস আ লট অফ এফোর্টস, ক্রেডিবিলিটি, ট্রাস্টের জায়গা দরকার, নতুন একটা প্লেসে, তারপর ফাইন্যান্স দরকার। ঠিক আছে, কারণ আমি যদি একটা কৃষকদের নতুন একটা টেকনোলজি অফার করতে চাই, দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য টেকনোলজি ফার্স্ট। ঠিক আছে, কারণ তারা তো এটার সাথে পরিচিত না। তারপরে এটা তাদেরকে অ্যাডাপ্ট করতে হবে, তারপরে এটা সাস্টেনেবিলিটির জায়গায় যাবে কি যাবে না সেটা সিদ্ধান্ত নেবে। তো অ্যাডাপ্টেশনের আগেই তার অ্যাওয়ারনেসটা দরকার। অ্যাওয়ারনেস এবং অ্যাডাপ্টেশন এটা একটা মাল্টিপল প্রসেস, এটা এক সিটিংয়ে গিয়ে হবে না। আমি গিয়ে মানে হঠাৎ করে বলতে পারি না যে তুমি এই টেকনোলজিটা অ্যাডাপ্ট করো, এটা ভালো হবে। ওকে, it requires a lot of resource management and financial resource. So I thought and I understood যে এটা আমার পক্ষে, এটা একার পক্ষে এটা সম্ভব না। সো as I was from development background, আমি ডেভেলপমেন্ট সেক্টরে কিছুদিন চাকরি করেছি, and I know যে ডেভেলপমেন্ট সেক্টরে একটা কমন গোল আছে। ঠিক আছে, they want to work for the people, স্পেশালি ফর দ্য ফার্মার্স, পোভার্টি লেভেলের যারা নিচে বসবাস করতেছে তাদের সাথে কথা বলে, এবং আমারও টার্গেট গ্রুপ তারা। সো উই হ্যাভ দ্য সেম টিজি, একটা কমন গ্রাউন্ড আছে। দে আর ওয়ার্কিং ফর দেয়ার বেটারমেন্ট, ইকোনমিক বেনিফিট, সোশ্যাল বেনিফিট। সো এই যে বেনিফিটটা দিতে আছে, দ্যাট আই ক্যান বি দ্য মিডিয়াম অফ দ্যাট বেনিফিট। ঠিক আছে, সো আই অ্যাপ্রোচড সাম অফ দ্য ডেভেলপমেন্ট প্রজেক্টস অ্যান্ড ফর্চুনেটলি দে এগ্রি টু সাপোর্ট মি। সো গ্রাউন্ড লেভেলে এই ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো একটা বড় সুবিধা আছে, তারা রুট লেভেলে কাজ করে। হ্যাঁ, ডিফারেন্ট প্রজেক্টস যারা আছে রুট লেভেলে কাজ করে, তারা কৃষকদের অর্গানাইজ করে, ফর্মালাইজ সেশনের মধ্যে দিয়ে নিয়ে আসতেছে, স্ট্রাকচারের মধ্যে দিয়ে নিয়ে আসছে, ডিফারেন্ট টাইপের ফাইন্যান্সিয়াল অ্যান্ড ম্যানেজমেন্ট এবং টেকনোলজি রিলেটেড সাপোর্টগুলো দিচ্ছে। সো আই টুক দ্য লেভারেজ, এইখান থেকে একটা লেভারেজ আমি নিয়ে আসার চেষ্টা করি, অ্যান্ড দ্যাট বেনিফিটেড বোথ দ্য ফার্মার্স অ্যান্ড বোথ পারমিদা। Good. And did you chase any venture capital for this thing, like for scalability? Definitely এইটা সেফ ফুড তো আসলে আমাদের ফুড তো আমাদেরকে প্রতিদিন কনজিউম করতে হবে, there is no other ways. সো আমরা যদি সেফ ফুডটাকে আসলে প্রমোট করতে পারি, তাহলে কিন্তু আসলে মার্কেটটা হিউজ। ইফ ইউ থিঙ্ক লাইক ফুড মার্কেট ইজ দ্য বিগেস্ট মার্কেট, রাইট? Food market is biggest market. I do agree on that. And venture capitalists, of course, I have tried some, and I was very close to making some deal. But at the same time, I think the venture capitalist যে ফার্মগুলো আছে, তারাও স্টিল আই এম নট শিওর যে তারা ফুললি এটা রেডি।
এই জায়গাটাকে সো and they are right fully, about that. They are fully ready to invest in safe food in this sector in this sector আমি যতগুলো কথা বলেছি যাদের সাথে স্টিল হ্যাঁ একদম ফান্ডিং হয়নি তা না ফান্ডিং হয়েছে we also tried some projects venture funded কিছু প্রজেক্টে আমরা ট্রাই আউট করেছি বাট আমার কাছে মনে হচ্ছে যে রিস্কটা অ্যাসোসিয়েটেড আছে বা মার্কেট রেডিনেসের যে জায়গাটা আছে স্টিল উই হ্যাভ সাম মাইলস টু গো তারপরে হয়তো বা এটা প্রপার একটা জায়গায় যাবে এবং ওয়ার্ল্ড ওয়াইডে যদি দেখি আমরা এগ্রিকালচার ইজ নট দ্য সেফেস্ট প্লেস সো ইটস নট সেক্সি like the tech tech or eventually quote unquote media, so those are the sexy so there's no sex in people. It so I think এটাকে আরেকটু গ্ল্যামারাইজ করার দরকার আছে আমার একটা প্রবলেম হচ্ছে আমি একটু অথেন্টিসিটিতে বিশ্বাসী ঠিক আছে খুব বেশি গ্ল্যামারাইজ আমি মানে কোটিং সুগার কোটিং করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় সো আই ট্রাই টু বি ট্রুথ মানে একদম ফুলি এটা যদি ন্যাকেড হয় আমি ন্যাকেডই দেখাইতে পছন্দ করি আর কি সো প্রবলি দ্যাটস নট দ্য রাইট অ্যাপ্রোচ আই ডোন্ট নো স্টিল আমাদের শেষ পর্যন্ত এটা আসলে সাকসেসফুল কোনো ভেঞ্চারে আমরা যেতে পারি না অ্যান্ড রাইট নাও আই টোটালি বিলিভ দ্য বেস্ট ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ইজ ইউর কাস্টমার ঠিক আছে সো কাস্টমারের যদি আমার রেভিনিউটা ঠিকঠাক মতো আসে সো এটা ইট উইল টেক ইউ মানে লট অফ হায়ার প্লেসেস দ্যান উইথ দ্য ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড নিয়ে আসলে আরও অনেক আলাপ আছে আমরা যেটা প্রাইমারি পর্যায়ে ট্রাই আউট করেছি দ্যাট ডিডেন্ট ওয়ার্ক আউট আমার কাছে মনে হচ্ছে তাদের শর্ত আমাদের এক্সপেকটেশন মিলে নাই বা আমি এত প্রপারলি জিনিসটা তুলে ধরতে পারি নাই বাট আই থিঙ্ক কাস্টমার্স যখন এখানে আরেকটা ইস্যু আছে এটা মনে হয় এন্টারপ্রেনারদের জন্য আমার যখন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বেটার সো দেন আই শুড বিট রাইট আমি যখন ভেঞ্চার ক্যাপিটাল এটা ট্রুথ দে আর অলসো বিজনেস দ্যাটস অ্যানাদার বিজনেস এন্ড দে ডু তারা হ্যাভ দেখবে देयर যে ওন স্ট্র্যাটেজি তোমার যখন উইকেস্ট পয়েন্টে তখনই তোমাকে ইনভেস্ট করতে হবে সো ওই সময়টা আমার জন্য একটা ডিফিকাল্ট ঠিক আছে ইউ লুজ most of the shares অনেক কিছু যখন তো একটা আসলে মাথা গরম থাকে ঠিক আছে আমার এত কষ্টের জিনিস আমি এতগুলো দিয়ে দিব রিজিট হয়ে যায় না দিলে দেব না আর কি বাট এখন আমরা মনে হয় যে অনেক ম্যাচিওর হয়েছে ফার্মগুলো অনেক ম্যাচিওর হয়েছে ইন্ডাস্ট্রি অনেক ম্যাচিওর হয়েছে সো ইটস দ্য প্রপার টাইম maybe we'll venture out some opportunities but till now I think yeah. And what do you think, like being in this industry, like what do you think, like who are the pioneer or who are doing pretty good in this industry right now? Can you name some brand, some who are working on the safe food? Safe food, ekdom pure safe food নিয়ে যদি আমার মনে হয় কর্পোরেটাইজেশন যেটাকে বলে আমরা মনে হয় সেদিকে আমরা লিড করতেছি ঠিক আছে ইটস নট entrepreneur's idea or venture anymore. So Shopno is stepping out, Minamada is stepping out. So all the wholesalers, the superstores, they are stepping in. ঠিক আছে Paragon already চলে আসছে সেফ মিটে সো যখন কর্পোরেটগুলো চলে আসবে মার্কেটে তখন ইটস রিয়েলি টাফ ফর দ্য স্মল এন্টারপ্রেনার্স টু সাস্টেন ইন দিস সেম মার্কেট ঠিক আছে কারণ তারা ইনপুট মার্কেটটাকে নিয়ে নেবে যখন ইনপুট মার্কেটটা কন্ট্রোল করা শুরু করবে দেন ইউ অলসো কন্ট্রোল দ্য আউটপুট মার্কেট সো এটা একটা বড় চ্যালেঞ্জ আমার মনে হয় এন্টারপ্রেনারদের জন্য আর প্রাকৃতিক কৃষি দে আর one of the top pioneer they are doing really good আমরা আছি আরো অনেকেই আছে আমার মনে হয় প্রিন্স ভালো কাজ করতেছে কাকুলিয়াপাড়া কাজ করতেছেন তারপর আঞ্চলিক কিছু উদ্যোক্তা আছেন যারা এখন আসলে খুব ভালো কাজ করতেছেন রিসেন্টলি আমি দেখলাম প্রিমিয়াম ফ্রুটস একটা ভালো কাজ করতেছে রাজশাহীতে অনেকে ভালো কাজ করতেছে সাতক্ষীরে আছে অনেকগুলো আমি সবার নাম বলতেছিলাম তারা ভালো ভালো কাজ করতেছে আমার মনে হয় যে লিডারশিপের একদম লিডারশিপের জায়গায় খুব মানে সিঙ্গেল বা মাল্টিপল কাউকে নির্দেশ করাটা হয়তো বা ঠিক হবে না বাট
ছোট ছোট করে বা একটু বড় আকারে করে অনেকেই খুব ভালো ভালো কাজ করতেছে। এটা কিন্তু আমার অবজারভেশন অ্যাকচুয়ালি, দিস ইজ ওয়াই আই আস্কড দিস কোয়েশ্চন। আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে সেফ ফুড কিন্তু আসলে বুম করে নাই, বাট একেবারে যে ফেল করছে সেটাও না। যদিও আমি সেফ ফুডের মানে ফুল ফ্লেজড কনজিউমার এরকম কোনো কিছু না, বাট সামটাইমস উই ডু অলসো ট্রাই, রাইট? সো যেটা হয়েছে যে মার্কেটে কোনো একটা সিঙ্গেল প্লেয়ার খুব মানে ফাটায় ফেলছে এরকম আর হয় নাই, বাট প্রচুর ছোটো ছোটো কিন্তু ইভেন ইফ ইউ গো টু দ্য ফেসবুক পেজেস, রাইট? সো দেয়ার আর লট অফ পেজেস, দে আর ডুইং সামথিং ইন দ্য সিজন অর ইভেনচুয়ালি ইন অফ সিজন। সো ছোটো 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 করে কিন্তু অনেকেই করতেছে এবং আমার মনে হয় যে আমরা যে এরিয়াতে আছি ইন টার্মস অফ ডিজিটালাইজেশনের যে ফেজটাতে আছে, আমার মনে হয় এআই আসতেছে, টেকনোলজির একটা ম্যাসিভ একটা শিফটিং হচ্ছে। আমার মনে হয় যে ইন্টারনেট আবিষ্কার হওয়ার পরে হয়তো বা অ্যান্ড্রয়েড মানে মোবাইল টেকনোলজির পরে এটা প্রবলি থার্ড একটা শিফট। আমি টেকনোলজি অত ভালো বুঝি না, বাট ম্যাসিভ একটা শিফটিং যেটা প্যারাডাইম শিফট যেটা বলে, এটা একটা সময় চলে আসছে। দিস ইজ বেসিক্যালি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এবং এটা এক্স্যাক্টলি কোন দিকে যাবে আমরা প্রেডিক্ট করতে পারি, বাট আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো না। তো ফার্মিং লেভেলে সেফ ফুডে স্পেশালি যে টেকনোলজি যে পর্যায়ে চলে গেছে, অনেক যারা এডুকেটেড বলতে আমি ওই তো প্রথাগত এডুকেশন বলতেছি না, টেকনোলজি সম্পর্কে তারা ভালো জানেন, অ্যাডাপ্টেশন আছে, তারা জানেন কীভাবে ব্যবহার করতে। দে নো অ্যাবাউট দ্য সাপ্লাই চেইন, দে নো অ্যাবাউট দ্য প্যাকেজিং, দে নো অ্যাবাউট দ্য প্রোডাক্টের যে ফিচারগুলো আছে তারা জানে। সো এই ধরনের লোক কিন্তু অলরেডি ইন্ডাস্ট্রিতে চলে আসছেন, ফার্মিংয়ে চলে আসতেছেন। সো একটা ক্লাশ আমার যারা রুট লেভেলে ফার্মার আছে তাদের সাথে হবে, আর তারাও বেনিফিটেড হবে ডেফিনেটলি, কারণ টেকনোলজি তো একা থাকতে পারে না, এটা স্প্রেড করে যাবে। সো এটার পরে কি হবে জানি না, বাট আই টোটালি এগ্রি উইথ ইউ। এটা অনেক পকেট এন্টারপ্রেনার তৈরি আসছে যারা টোটাল সব কিছু মিলে যদি বলি সেফ ফুডের মার্কেটটাকে বড় করে ফেলছে। আমরা আগেরা স্পেশালি এইবার আমের কথা যদি বলি, আমার তো মনে হয় এবার মানে রাস্তায় আমরা ভ্যানের ধারে যে আমগুলো দেখতে আমি এবার অনেক কম দেখতেছি। অনেক আম অনলাইনে বিক্রি হয়েছে, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। সো ম্যাক্সিমাম বাগান থেকে চলে আসছে। সো এই যে রেভলিউশনগুলো আমার মনে হয় এটা বাগানে কিন্তু একটা আসলে ওইখানেও কিন্তু আসলে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, অনেক এবং হিউজ পরিমাণ পিপল যারা ওইখানে স্টে করতেছে তারা তাদের আমগুলো হচ্ছে তারা হয়তো একটা ফেসবুক পেজ ওপেন করতেছে, দে নো যে আমের ম্যাচুরিটিটা কি আছে, তারা এখন ফরমালিন দেয়া যাবে না এই জিনিসটা। আমি কি আসলে ফরমালিন দেয় মানে সোফার আই নো আসলে আমিষ ছাড়া কি আসলে ফরমালিন কোথাও কাজ করে? যারা বোকা তারা দেয়, কিন্তু আমি ফরমালিন কাজ করে না আসলে, কারণ ফরমালিনটা শুধুমাত্র মাছের উপর কাজ করবে, নট অনলি মাছ, মানে আমিষ ছাড়া তো আসলে কাজ করবে না। সো ইটস নট আমিষ, তাই না? আমিষ ছাড়া কাজ করবে না। সো যাই হোক, আমরা ফরমালিনই একমাত্র চিনি আর কি। আসলে সেফটি নিয়ে আসলে অনেক কথা বলা আছে, এটা একবারে বলা যাবে না, বাট আমি যদি বলি যে সেফ ফুড একবারে হওয়ার মতো জিনিস না বাংলাদেশে, না অ্যাটলিস্ট। সো এটার গ্রাজুয়াল একটা স্টেপ আছে, আমরা এই স্টেপটা শুরু করছি এবং একটা পথ পর্যন্ত আসছে। এটার সাথে প্যাকেজিং জড়িত আছে, সাপ্লাই চেইন জড়িত আছে, স্টোরেজ জড়িত আছে, টেম্পারেচার জড়িত আছে, প্রোডাকশন টেকনোলজি জড়িত আছে, ইনপুট জড়িত আছে, অনেক কিছু। ইটস নট অ্যাবাউট ফরমালিন কারেক্ট only. Yep. And to me, if you ask, like Parmeeda is one of the pioneer of safe food in Bangladesh. বলতে পারি আমরা অ্যাটলিস্ট কিছু অ্যাওয়ারনেস জায়গায় কাজ করতে পারছি, আমরা অনেকগুলো টেকনোলজি নিয়ে কাজ করেছি, আমরা ব্র্যান্ডিং নিয়ে কাজ করেছি। সেফ ফুডটাকেও যে একটা ব্র্যান্ডিংয়ের জায়গায় আসতে পারে এই জায়গাটায় আমরা কাজ করছি। আমরা প্রথম আমের ব্র্যান্ডিং শুরু করি, প্রথম খেজুরের গুড়ে ব্র্যান্ডিং শুরু করি, যে খেজুরের গুড় আম এগুলোকে ব্র্যান্ডিং করতে যায়। আই থিঙ্ক আমি জানি না, আমার মনে হয় আমি প্রথম। এবং আরো তো বোধহয় কিছু ব্র্যান্ডিং ছিল, মানে ইফ আই ক্যান রিকল লাইক রাখাল ঘি। আমরা সব কিছু ব্র্যান্ডিং এর আওতায় নিয়ে আসা যায় কিনা, মানে যেগুলো আনপ্যাকেজ আইটেম ছিল আমরা প্রথমে চেষ্টা করছি সেগুলোকে প্যাকিং করার জন্য, কারণ প্যাকেজিং ওয়াজ ওয়ান অফ দ্য সেফ ফুড ইস্যু। কারেক্ট, ঠিক আছে। এই যে সামথিং ভেরি লুক্রেটিভ সামথিং, এটা ব্র্যান্ডিং এর জায়গা থেকে, কারণ হচ্ছে আপনার কনজিউমারের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে গেলে এই ব্র্যান্ডিংটা থাকতে হবে, দ্যাটস নাম্বার ওয়ান। বাট এটা ফিজিক্যাল সেফটি ইজ মোর ইম্পর্টেন্ট। যখন এটাকে আমি ব্র্যান্ডিং করে ফেলতেছি, প্যাকিং করে ফেলতেছি, এটা কন্টামিনেশন হওয়ার চান্সেসটা লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো দ্যাটস হোয়ার ইট স্টার্টেড। আমরা শুধুমাত্র প্রোডাকশনের জায়গায় নাই, লজিস্টিক্স, ডিস্ট্রিবিউশন, একদম কনজিউমারের এন্ড পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু এই কাজগুলো করেছি। সো আই থিঙ্ক দ্যাটস আ বিগ স্টেপ টুয়ার্ডস সেফ ফুড, অ্যান্ড আই স্টিল বিলিভ দেয়ার আর লট অফ ওয়েজ, লট অফ থিংস উই নিড টু ডু ইয়েট। বাট
সো মাচ হেল্পফুল যে এত ভালো ভালো এন্টারপ্রেনার আসতেছে, যে এই সেক্টর ডেফিনেটলি এখন না হলেও আমরা উইদিন 2-3-4 ইয়ার্সে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাইতে পারবো। অ্যান্ড আরেকটা বিগেস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে মানে আপনার কাছে কী মনে হয় যে লিগাসি মার্কেট, যেটা লিগাসি ফুড অ্যান্ড সেফ ফুড, এই দুটোর ভিতরে আসলে মানে বড় ডিফারেন্সটা কোথায়? শুধুমাত্র কি আসলে আমরা কীটনাশক ইউজ করতেছি এটা, কিংবা মানুষের কাছে পারসেপশনটা কিংবা মানুষের অ্যাকসেপ্টেন্সটা আসলে এটা আসলে কীভাবে মার্কেটটা কীভাবে প্লে করে? It's a very complex thing to answer. আসলে এখনো স্টিল 90-95% market is like legacy food. আর আমি ফুড বলতে কি, আমি যা কনজিউম করি, ঠিক আছে, আমি তো শুধু আম কনজিউম করি না, আমার সবজি আছে, মাছ আছে, প্রোটিন আছে, রাইস আছে, ডাল আছে, তেল আছে, মানে এভরিথিং উই ইনটেক ইজ এ ফুড। এর মধ্যে যদি চিন্তা করি, আমরা খুব কম জায়গা আছে যেখানে আসলে সেফ ফুডের যে কোর থিমটা আছে, ইনিশিয়েটিভ, সে জায়গাগুলো আসলে প্লে করতে পারতেছি। ইনপুট মার্কেটে থাউজেন্ডস অফ ইনসেক্টস আছে, তার মধ্যে মাত্র কয়েকটা টেকনোলজি আবিষ্কার হয়েছে। সো ইনপুট মার্কেটে অনেকগুলো কাজ হয়, এবং সেটা মাত্র শুধু সবজির উপর কাজ করতেছে, ধানের উপর হয়তো ম্যাক্সিমাম কাজ করতেছে না, বা ফ্রুটসের উপর কাজ করতেছে, আদার ফ্রুটসের উপর কাজ করতেছে না। সো টোটাল ফুড সিস্টেম ইটস এ হিউজ ইস্যু। সো লিগ্যাসি যে মার্কেটটা আছে, এই আন্ডারস্ট্যান্ডিংটা আসলে কৃষক লেভেলে নাই, সবার কাছে নাই। শুধুমাত্র যারা ট্রেনিংয়ের ক্ষেত্রে বেটার, যে ট্রেনিংয়ে কী হয়, যে ফার্মারগুলো ট্রেনিং পায় তারাই সবসময়, তারাই ডিওফেট ট্রেনিংয়ে যাচ্ছে, তারাই বাড়ির ট্রেনিংয়ে যাচ্ছে, তারাই ক্যাটালিস্টের ট্রেনিংয়ে যাচ্ছে, তারাই বিভিন্ন এনজিও ট্রেনিংয়ে যাচ্ছে। ওই 10 জন লোকই কিন্তু বারবার সব ট্রেনিংয়ে যাচ্ছে। বাকি 20 জন তারা তার কাছ থেকে দে ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দ্যাট কাইন্ড অফ নলেজ অর ট্রেনিং। সো এটা একটা বড় সমস্যা। আমার টেকনোলজি একটা বড় ভূমিকা রাখতে পারে এই নলেজ গ্যাপটা। সো মার্কেটে যদি সলিউশন না থাকে, অ্যাওয়ারনেসটা না থাকে, এই জায়গায় আসলে প্রপার সলিউশন আসাটা, টোটাল সলিউশন, প্রপার সলিউশন কিন্তু তখনই যখন এটা টোটাল সলিউশন। আই থিঙ্ক ইটস স্টিল আ পার্শিয়াল সলিউশন ফর মোস্ট অফ দ্য কেসেস। স্টিল legacy market dominates and it will dominate for next 10-15 years. Sure about that? I'm not sure actually, 10-15 years or something. I don't know this time frame. So but আমার কাছে যেটা মনে হয় যে legacy market is holding the, legacy food is holding the chain. Supply chain is the biggest thing, right? So এখন আপনি ধরেন, ইট ডাজন্ট ম্যাটার বগুড়া হোক, যে কোনো জায়গা হোক, আপনি কিছু একটা মানে ফলন ফলাতে পারেন, রাইট? সো আপনার কাছে এটা বিক্রি করার মতো জায়গা আছে, ইউ ক্যান সেল ইট ইজিলি, সেখানে আসলে একটা রেট ফিক্স করা আছে। সো আপনাকে ওটা নিয়ে ফাইট করতে হচ্ছে না। বাট ফর সেফ ফুড, ওয়েন ইউ আর ডুইং ইট ফ্রম হেয়ার, অর ইভেন ইফ এনি পার্টিকুলার ফার্মার ইজ ডুইং ইট ফ্রম হিজ গ্রাউন্ড, সো তাকে আসলে নতুন চেইনটাকে আসলে কানেক্ট করাটা তার জন্য একটু চাপ হয়ে যায়, মানে একটা প্রেশার, আবেগ প্রেশার। তারপর আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ইকোনমিক্স অফ স্কেল। ইকোনমিক্স স্কেল নিয়ে যখন আমরা কথা বলি, যেমন একটা সেফ ফুড নিয়ে যদি কাজ করি, আমার একটা পার্শিয়াল ল্যান্ডে আমি যদি 33% জমিতে যদি চাষ করি, সেখানে যদি 10 মণ সবজি হয়, 10 মণ সবজির সেফ ফুডে কাস্টমার নাই। কারেক্ট, ঠিক আছে। লিগ্যাসি মার্কেটে যাও, এটা আমি আড়তে নিয়ে গিয়ে ফেললাম, এটা আমার বিক্রি হয়ে যাচ্ছে। এটা যখন সেফ ফুড ব্র্যান্ডিং হচ্ছে, এক কাস্টমার কিনতেছে না, লজিস্টিক্সে নষ্ট হচ্ছে, সবশেষে আমি দেখলাম 10 মণের মধ্যে আমি 3 মণ বিক্রি করতে পারছি, 7 মণ আমি বিক্রি করতে পারছি না। সো আমি দেখেন, একটা কৃষক যখন একটা ফসল ফলায়, সে কিন্তু চায় একবারেই তার সব কিছু সেল করে দেওয়ার জন্য। তার এত মাল্টিপল চ্যানেলের দরকার নাই, B2B দরকার নাই, B2C দরকার নাই, C2C দরকার নাই, P2C, যা খুশি আমরা বলি না কেন, দরকার নাই। তারা চায় একবারে সেল করে দিয়ে পুরো টাকাটা একসাথে রিসিভ করার জন্য। দ্যাটস দ্য অনলি থিং দে ওয়ান্ট। এটা আমরা তাদেরকে দিতে পারতেছি না। আর কৃষকের 10 মণ আছে, আমি বলি আমার কাস্টমারের কাছে অর্ডার আছে 3 মণের, আপনি 3 মণ পাঠান। ও করবে এই 3 মণ পাঠানোর জন্য আবার সেই 7 মণ কই নিয়ে যাবে, আবার সেই মার্কেটে নিয়ে যেতে হবে, ঠিক আছে। সো এই যে মাল্টিপল যে হ্যাসেলটা আছে, এটাকে সে অ্যাভয়েড করতে চাচ্ছে। সো দেয়ার ইজ আ স্ট্রং কনফ্লিক্ট। আবার আড়তদারের সাথে কনফ্লিক্ট। আড়তদার এক্সপেক্ট করে আছে যে এই করিম ভাই তো আমার কাছেই নিয়ে আসে সবসময় 10 মণ মাল,
আজকে তো নিয়ে আসলো না, সে কি অন্য জায়গায় বেঁচে দিচ্ছে নাকি। তার মধ্যে একটা কিন্তু টেনশন তৈরি হয়, সোশ্যাল টেনশন তৈরি হয়ে যায়, ট্রেডের টেনশন তৈরি হয়ে যায়। তার মধ্যেও কিন্তু একটা ইনফর্মাল ফর্মাল যাই বললেন না, একটা ট্রেড রিলেশনশিপ আছে, সোশ্যাল রিলেশনশিপ আছে, এগুলোকে আঘাতপ্রাপ্ত হচ্ছে। সো দেয়ার ইজ অ্যান ইনডাইরেক্ট কনফ্লিক্ট বিটুইন লিগেসি মার্কেট অ্যান্ড সেফ ফুড মার্কেট। আমি স্পেশালি আমাদের ক্রপ ওয়াইজ যদি যাই, এই মার্কেট এই কনফ্লিক্টটাকে রিসলভ করা সম্ভব। সোজা কথা, আমি আম যখন করব, আমি পুরো আমের সেক্টরটাই সেভ করে ফেলবো। আমি যখন ধান করব, পুরো রাইসটাকে আমি সেভ করে ফেলবো। সো এই ইকোনমিক্স অফ স্কেল বা টোটাল প্রোডাকশন ভলিউমটাকে আসলে ক্যাপচার করার মতো বা আমাকে কনজিউম করার মতো জায়গায় আমাকে আসতে হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা জিনিস বলেন তো, সেটা হলো যে এই যে সেফ ফুডের যে মার্কেট অ্যাওয়ারনেসটা, এটা বিল্ড করার জন্য কি আপনারা মানে গভর্নমেন্টের কোনো কিংবা ইভেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কোনো ইনিশিয়েটিভ কি আপনারা আসলে? অনেক ইনিশিয়েটিভ আছে আসলে, অনেক ইনিশিয়েটিভ আছে ছিল, এবং আই থিঙ্ক নিরাপদ খাদ্য অধিদপ্তর ইটস আমার মনে হচ্ছে বিগেস্ট কন্ট্রিবিউশন ফর অ্যাওয়ারনেস অ্যান্ড সিস্টেমিক চেঞ্জ। ঠিক আছে, তারা কতটুকু কি কাজ করছে, অনেক কাজ করতেছেন, বাট হয়তো বা কাজের স্কোপ আরও অনেক আছে। আমি নিজে কাজ করেছি অনেকগুলো ক্যাম্পেইনে, কিন্তু ইটস নট লাইক দে আমি আসলে পেপসির অ্যাড যত দেখি বা স্যামসাং ফোনের অ্যাড যত দেখি বা গ্রামীণ ফোনের অ্যাড যত দেখি, আসলে এত বিগেস্ট ওয়াইডার অডিয়েন্সের কাছে কত ভালোভাবে যাচ্ছে আই এম নট শিওর। যেমন আপনারা যদি একটু জিপিতে যান, মাই জিপি অ্যাপে যান, ওখানে কিন্তু পারমিদা স্টোরটা দেখতে পাবেন। সো ভিসার সাথে আমাদের ক্যাম্পেইন হয়েছে। সো এখানে হয়তো ফ্যাশন আউটলেট নিয়েও ক্যাম্পেইন হচ্ছে, সাথে সাথে পারমিদা নিয়েও কথা হচ্ছে। এখানে প্রিমিয়াম ফুড আসতেছে, খাস ফুড আসতেছে। সো এই যে বড় বড় ক্যাম্পেইনার যারা আছে, অ্যাওয়ারনেসের কাজ যারা করে, এই ক্যাম্পেইনাররা কিন্তু রিকগনাইজ করতেছে, অর্গানিক সেক্টরটাকে রিকগনাইজ করছে, অ্যান্ড দ্যাটস আ ভেরি বিগ স্টেপ ফর অ্যাওয়ারনেস। সো আমি মনে করবো কর্পোরেট থেকে শুরু করে গভর্নমেন্ট তো এখন খুবই সোচ্চার, সবাই কথা বলতেছে। কথা বলাটাও একটা অ্যাচিভমেন্ট, ইটস আ বিগ অ্যাচিভমেন্ট অ্যান্ড ইটস আ বিগ অ্যাক্টিভিটিস। সো কথা বলা মানেই হচ্ছে এটা আসলে হট টপিক, এবং তার মানেই সিরাপি অ্যাওয়ারনেসে এটা আসলে অ্যাড্রেস করতেছে। স্টিল লং ওয়ে টু গো, বাট আমার মনে হয় যে এখন 80 to 90% যারা স্পেশালি জব করে বা এডুকেটেড মিডল ক্লাস, আপার ক্লাস, তারা সেফ ফুড শব্দটা যেখানে 10 বছর 7 বছর আগে অজানা ছিল, এই জিনিসটা জানে, এই কনসেপ্টটা সম্পর্কে জানে। টেকনিক্যাল ডিটেলস তাদের জানার দরকার নাই, কিন্তু অ্যাটলিস্ট এই কনসেপ্টটা পিপল নোজ অ্যাবাউট দিস কনসেপ্ট, রাইট? এবং এই অ্যাওয়ারনেসটা হয়ে গেছে। আমার একটা অবজারভেশন আছে এখানে, সেটা হলো যে লাইক ইফ ইউ লাইক আই এম অলসো কনজিউমার, রাইট? সো আমি আশেপাশে আরও অনেক কনজিউমারদেরকে দেখি। আমার মনে হয় যে এখানে আসলে না মানে অ্যাক্সেস টু মার্কেট, এই ব্যাপারটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমি আমার হাতের কাছে আসলে লিগাসি মার্কেটটা পেয়ে যাচ্ছে, আমার যতটুকু দরকার আমি ততটুকুই কিনতেছি। বাট আমি যদি সেফ ফুডের জন্য অর্ডার করি, আমি অর্ডার করে 2 দিন 3 দিন ওয়েট করে তো আসলে আমি বাসায় রান্না করতে পারবো না। মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ। বাসায় আমি রান্না অনেক ক্ষেত্রে হয়েছে যে আসলে বাসার চুলা জ্বালায় রাখছে, আমাদের ডেলিভারি পৌঁছায় নাই। সো this is too bad for a consumer. কারেক্ট। সো এই জিনিসগুলো যদি আসলে ইমপ্রুভ করা যায়, আই থিঙ্ক মানে পিপলের কিন্তু পারচেস পাওয়ার বাড়ছে, এখন শুধু একটু বাড়ে নাই, অনেক বাড়ছে। ঠিক আছে, এটা আসলে আমরা মানে চাই বলি না কেন, দ্যাটস রিয়েলিটি, এবং উই হ্যাভ টু অ্যাকসেপ্ট, রাইট? সো মানুষ কিন্তু আসলে মানে যে প্রাইস যে গ্যাপটা, এটা কিন্তু অনেক বেশি না, আমার কাছে মনে হয়েছে অনেক বেশি না। হয়তো আমি আগে 1 কেজি কিনতাম, আমি এখন 1/2 কেজি কিনবো। মানুষের যেহেতু অ্যাওয়ারনেসটা তৈরি হয়েছে, সো পিপল উইল টেক দিস চান্স, যদি আসলে অ্যাভেলেবিলিটি আমাদের কাছে চলে আসে, অ্যাক্সেস টু মার্কেটটা ইজি হয়ে আসে। আমার মনে হয় এখনই এটাই একটা বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, কৃষক লেভেলে কাজ করা, যেমন এবারে কথা বলি, যত লোক আম বিক্রি করতেছে, আমার কাছে মনে হয় আম এখন এবার অনেকটাই নিরাপদ আম খাবে। এবার মানুষজন অনেকটাই নিরাপদ দাম খাবে, কারণ আমি লাইভ করি বা যেভাবে আমি বিক্রি করি না কেন, অ্যাটলিস্ট আমি যদি মিনিমাম স্ট্যান্ডার্ডটাও বজায় রাখি, এটা অনেক সেফার হবে কম্পেয়ার টু লাস্ট ইয়ার অথবা লাস্ট ইয়ার্স। তো চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে কনজিউমার এন্ডে আমি এই সতেজ আমটা কনজিউমার এন্ডে আমি রাইট টাইমে এবং রাইট স্ট্যান্ডার্ডে আমি পৌঁছায় দিতে পারতেছি কিনা, এটা কিন্তু এখনও আমরা ওইভাবে চিন্তা করতেছি না। ফর্চুনেটলি আমরা এটাই ট্রাই করি। সো ডিস্ট্রিবিউশন, অ্যাভেলেবিলিটি, কনভিনিয়েন্স, এই জায়গাগুলোতে আসলে কাজ করার মতো জায়গা তৈরি হয়েছে। এখানে হয়তো অনেক নতুন এন্টারপ্রেনার তৈরি হয়ে যাবে। কারেক্ট, এবং মানে গ্র্যাজুয়ালি আসলে এন্টারপ্রেনার তৈরি হচ্ছে এবং বিভিন্ন পয়েন্টে তৈরি হচ্ছে, স্পেশালাইজড চেঞ্জ হচ্ছে। এক্স্যাক্টলি, আপনি চিন্তা করেন
ধরেন লিগাসি মার্কেটে কি হয়, আপনার ধরেন বগুড়ার কথা চিন্তা করি, এখানে একটা খুব প্রত্যন্ত অঞ্চলে কোনো একটা কৃষক কিছু একটা ফলাচ্ছে, সে ওইখানকার আড়তে নিয়ে যাচ্ছে, ওইখানকার মোকামে নিচ্ছে, সেইখান থেকে আবার আর একটা বড় মোকামে যাচ্ছে, তারা হচ্ছে আবার সবকিছু একসাথে করে দেন হচ্ছে ঢাকাতে কোথাও পাঠাচ্ছে, অনেক স্টেপ না, সেই কারণ বাজারে যখন পাঠাচ্ছে কিংবা কারণ বাজারে হচ্ছে ওই আড়তদার ও কিন্তু আসলে জায়গাটা নেয় শুধু, রাইট, ওইখানে আড়তদার হচ্ছে আবার ওখানে ভাগটা কাছে আমি খুব ডিটেল জানি না, সো তার কাছ থেকে হচ্ছে আবার রিটেলাররা কিনতেছে, কিনে আবার রিটেলাররা বিভিন্ন পয়েন্টে বিক্রি করতেছে। সো এখানে কিন্তু আসলে অনেকগুলো মানে এন্টারপ্রেনিউর একসাথে হওয়ার পর একটা চেইন তৈরি হয়েছে। সেফ ফুডে এটা আসলে যেটা বলতেছিলাম যে এই চেইনটা হয়তো এখনও তৈরি হয় নাই কিংবা হচ্ছে, ইট উইল টেক লিটল টাইম, বাট প্রতিদিনই কিন্তু আসলে কোথাও না কোথাও আসলে এই চেইনে পিপল অ্যাড হচ্ছে। সো এই চেইনটাতে অনেকেই যুক্ত হচ্ছে, এখানে প্যাকেজিংয়ের লোকেরা যুক্ত হচ্ছেন, প্রোডাকশনের লোকেরা যুক্ত হচ্ছেন, ডিস্ট্রিবিউশনের লোকেরা যুক্ত হচ্ছে, সেফ ফুডে কনফারেন্স করতেছে কারেক্ট মানুষজন, ঠিক আছে। সো দিস ইজ অ্যামেজিং। শুধুমাত্র যে ব্যবসায়ীরাই করতেছে বা এন্টারপ্রেনাররাই করতেছে তা না, বড় বড় ব্যবসায়ীরাও এটা চিন্তা করতেছেন, ডেভেলপমেন্ট সেক্টরে যারা কাজ করে তারা চিন্তা করতেছেন, গভর্নমেন্ট চিন্তা করতেছে। সো সামথিং গুড মাস্ট বি হ্যাপেনিং। আর ওকে, সো আমরা একটু এটাকে কনক্লুড করা ট্রাই করি সেফ ফুডটাকে। সো ইন ফিউচারে আপনি মানে কি চিন্তা করতেছেন আসলে এই মার্কেটটাতে পারমিদা কতটুকু ডমিনেট করতে পারবে কিংবা পারমিদাটাকে কতটুকু নিতে যাচ্ছেন? ফ্রম দ্য ফার্স্ট টিল টুডে আমরা তো লিডারশিপের জায়গায় থাকতে চাই। সো আমার অ্যাজ আ এন্টারপ্রেনার হিসেবে যদি বলি যে আই ওয়ান্ট টু ব্রিং, মানে যখনই আমার নতুন টেকনোলজিটা, ইটস নট অ্যাবাউট প্রোডাকশন টেকনোলজি, বিজনেস প্রসেস যেটাকে বলি, বিজনেস প্রসেসে যখনই কোনো ধরনের ইনোভেশন দরকার হয়, আই ওয়ান্ট টু বি দ্যাট পারসন, ঠিক আছে। এই জায়গাটায় আমি কাজ করতে চাই। সেটা মনিটরি ভ্যালুতে কীভাবে কনভার্ট হবে দ্যাটস অ্যানাদার ইস্যু, বাট এই নতুন টেকনোলজি বলি, স্পেশালি অন দ্য কনজিউমার এন্ড, নতুন টেকনোলজি বলি, নতুন ইনোভেশন বলি, এটা আমি চাই আমার হাতে আসুক। মানে আমার হাত দিয়ে আসুক মানে এর মানে এই না যে আর কেউ নিয়ে আসুক, সেটা আমি ডিসকারেজ করতেছি, বাট আই ওয়ান্ট টু বি দ্যাট মাচ অ্যালার্ট, বি দ্য লিডার অফ দিস মার্কেট। I want to be that much alert. I want to be that much innovative. That much I have to have that much knowledge. যেন আমি এটা সবার আগে নিয়ে আসতে পারি। So আমি ফার্স্ট মুভারের একটা অ্যাডভান্টেজ পাই, and that's how we want to be the leader in this industry. So I know the challenge is getting like দুই দিক থেকে, বড় কর্পোরেটরাও যেরকম আসতেছে সেরকম অনেক গ্রাউন্ড লেভেলে অনেক নতুন এন্টারপ্রেনার তৈরি হচ্ছে, মার্কেটটা অনেক বেশি ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে। সো প্রবাবলি উই হ্যাভ টু চেঞ্জ দ্য ওয়ে উই আর ডুইং বিজনেস রাইট নাও। সো এটা চেঞ্জ নিয়ে আসতে হবে, বাট আমরা লিডার থাকতে চাই এই ফুডে। সিস্টেমিক যে ডেভেলপমেন্টটা, যেমন প্রসেস ফুডের ইন্ডাস্ট্রি, এটা নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে। ফুডটাকে আরও কীভাবে পেরিশেবলের যে বড় যে চ্যালেঞ্জ, পেরিশেবল, এই চ্যালেঞ্জটাকে কীভাবে অ্যাড্রেস করা যায় সিস্টেমেটিক্যালি, এটা নিয়ে আমরা আসলে কাজ করতেছি। তো এই মুহূর্তে আমরা বড় করার জন্য আমরা আবার একটু ছোট হয়ে আসছে। আমি যদি বলি যে আসলে বড় করতে গিয়ে দেখেছি যে আসলে টু মাচ স্প্রেড হয়ে গেছে, আমি আমার ফোকাসটা হারাই ফেলতেছে অনেক জায়গায়। সো আমরা কিছুটা ছোট করে নিয়ে আসছি সো দ্যাট আমরা আরও ফোকাসড ওয়েতে কাজ করতে পারি। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, বাট আই এম ভেরি মাচ হোপফুল অ্যান্ড Parmeeda wants to be the leader in the safe food market. At least we will compete for the leadership. Competitive market চাই হোক না কেন, সবচেয়ে বড় কথা মেনি কাস্টমার্স লাভড আস, ঠিক আছে। ইটস আ লট অফ কাস্টমার্স, আমি নিজেও জানি না যে আমার অনেক বন্ধু বান্ধব আছে বা আমার অনেক কলিগস বা নন পার্সন আছে, তারা জানে না, বাট ভাবিরা জানেন যে তারা পারমিদা থেকে অর্ডার, তারা পারমিদা আমাকে চেনেন না হয়তো, কিন্তু তারা বাসায় পারমিদা প্রোডাক্ট যায়, দে নো দ্যাট। সো ইটস আ ভেরি গুড ফিলিংস ফর মি। রিসেন্টলি একটা ইনভেস্টারের সাথে কথা হচ্ছিল, তো ইনভেস্টারটা কীভাবে চেনছে আমাকে, বিকজ হিজ ওয়াইফ অর্ডার্স ফর পারমিদা। ওকে, হি স্পিক্স গুড অ্যাবাউট পারমিদা, সো দ্যাটস হাউ উই আর কানেক্টেড। সো হ্যাঁ, এই ভালোবাসাটা আমরা ধরে রাখতে চাই, এবং এটা আমরা প্রতিদিনই কিছু না কিছু লুজ করতেছি, এবং লুজ করতেছি বলতে প্রবলেমে পড়তেছে। এই প্রবলেমটাকে আসলে সিস্টেমিক্যালি কীভাবে অ্যাড্রেস করা যায়, মানে টু উইন আ ওয়ার ইউ হ্যাভ টু লুজ সাম ব্যাটলস, ঠিক আছে, সামটাইমস ইউ হ্যাভ টু লুজ সাম ব্যাটলস। সো আমরা এই লার্নিংটাকে নিয়ে ইনশাল্লাহ নেক্সট
5-10 ইয়ার্সে কত দূর যাওয়া যায়। শুধুমাত্র সেফ ফুড না, আমরা আরেকটু ব্রডারও চিন্তা ভাবনা করতেছি, আসলে টোটাল এগ্রিকালচারটাকে নিয়ে চিন্তা ভাবনা করতেছি। লেটস সি what happens. That's a massive plan. But at the same time আপনি যেটা বললেন যে মানে একদিকে কর্পোরেটের প্রেশার আর একদিকে ছোট এন্টারপ্রেনাররা কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, সো এটা আসলে তো মুক্তবাজার অর্থনীতির সুবিধা অসুবিধা দুইটাই আসলে। মানে এই মুক্তবাজার অর্থনীতির কারণে কিন্তু আপনি যে কোনো সময় স্টার্ট করতে পারছিলেন, সো এটা তো সবার জন্যই ট্রুথ। আবার দ্য সেম টাইম মুক্তবাজার অর্থনীতিতে আপনি যে খুব জায়ান্ট হয়ে যাবেন রাতারাতি, আপনাকে কেউ টাকা দিতে পারবেন না, সেটাও কিন্তু আসলে হবে না। No, I'm not expecting that. Yeah, you know, when going gets tough, tough gets going. So I want to be the toughest person. ঠিক আছে. So be the greater than the মানে as we are discussing, ঠিক আছে, good is not enough, ঠিক আছে, you have to be best. So corporate হইলেও আসলে corporate, there's nothing called corporate, there is some person. There is some person. Probably there is some one person that is taking the right people decision. think about the organization, but it's not the It's not the organization. It's the person behind the organization. So probably there is one person in that organization যে রাইট ডিসিশনটা নিচ্ছে। স্বপ্ন হ্যাজ ট্রাইড মেনি থিংস বিফোর, এখন তারা কিছুটা ক্লিক করতেছে। প্রবলি দেয়ার ইজ ওয়ান সিঙ্গেল পার্সন যে রাইট ডিসিশনটা নিচ্ছে। সো আই ওয়ান্ট টু বিট দ্যাট পার্সন, ঠিক আছে, আই ওয়ান্ট টু কম্পিট উইথ দ্যাট পার্সন। তার সাথে try to establish the super shop kind of thing, or you are gonna fight with shop now? Super shop, not really super shop, but physical store দরকার আছে, as we were discussing about the availability. আর ঢাকা শহরে জ্যামের যে অবস্থা, তাতে আসলে হোম ডেলিভারি কইরা আসলে কাস্টমারকে সার্ভ করা is totally but why you are not thinking in different ways, like the way Food Panda is handling, I mean the Panda Mart, you know, so even if you order right because now there is not enough products. Still to have, but still, you know, household items, whatever you need, you know, mostly the things are available over there, and they do have the stores. আমাদের আসলে Panda Mart হওয়ার দরকার নাই, because Panda Mart is also partnering with us. So যখন একটা কিছু অলরেডি দেয়ার, তো ওই চ্যানেলটাকে আসলে we can take this, you can take the advantage, right? Correct. So we are already with Panda Mart, ঠিক আছে। সো আমাদের এখন যেটা করতে হবে, Panda Martকে আসলে কিভাবে Panda Martএর সাহায্যে আমরা আসলে not only Panda Mart, you need to sell your product, so Panda Mart can be one ওর সার্ভিসটা আমরা নিতেই পারি, ওর সার্ভিসটা নিয়ে আমরা বনানীতে আমরা এক্সপ্লোর করতে পারি, যেখানে আমার 6 ঘন্টা লাগতেছে ডেলিভারিতে, সেটা আমি 2 ঘন্টায় দিতে পারি কিনা। কারেক্ট, ঠিক আছে। Agreed. Of course we are thinking about on that line, so yeah. Okay. Cool. And other than Parmeeda, okay, so what else you do have? What other vision, the venture you do have, or অ্যাকচুয়ালি অনেক কিছুই ট্রাই করেছি। সো অনেক কিছুই ট্রাই করেছি। আই থিঙ্ক সবচেয়ে বড় এন্টারপ্রেনার্স ছিল কলম্বাস, দ্য ভাস্কো দা গামা, ম্যাগেলান, ঠিক আছে। তারা যে ধরনের আসলে মেন্টাল সেট আপ নিয়ে আছেন, সাইকোলজিক্যাল ওরিয়েন্টেশন তাদের আছে, আই থিঙ্ক আই এনভি দ্যাম, ঠিক আছে। তারা যে ধরনের সাহস এবং ভেঞ্চার দেখাইতে পারছেন, আই ফিল সামথিং লাইক দ্যাট। যেমন আমি অনেক কিছুই ট্রাই আউট করেছি, বা অ্যাটলিস্ট চিন্তা করছি, ঠিক আছে। আমি হয়তো এই টোটাল নাম্বারটা 50-60টার উপরে হবে। সো 50-60টার উপরে হবে। সবগুলোকে ফেল বলবো না, আমি বলবো স্লিপিং প্রজেক্ট। 50 more than I have 64 ফেসবুক পেজেস টু ম্যানেজ, ঠিক আছে। আমি সবগুলো ম্যানেজ করি না। এখন আসলে আমরা 4টা ইউনিট নিয়ে কাজ করতেছি, টোটাল পারমিদা নিয়ে কাজ করতেছি, আর একটা লাইফস্টাইল ব্র্যান্ড আছে রেজিং বুল জিন্স, লাইফস্টাইল ব্র্যান্ডটা নিয়ে কাজ করতেছে। আমাদের একটা স্পোর্টস ইউনিট আছে, স্পোর্টসের ইউনিট নিয়ে আমরা স্পোর্টস গুডসটা নিয়ে কাজ করতেছি। সো ইউনো স্পোর্টস গুডসে বাংলাদেশে একটা গ্যাপ আছে, সো এটা নিয়ে কাজ শুরু করেছি। অ্যান্ড আরেকটা ওমেনদের একটা প্রোডাক্ট আছে, ওমেনদের প্রোডাক্টে আমার সাথে যায় না, আসলে স্যুট করে না। মানে যতবারে আমি এটা মানে ততবারে ফেল করি, বাট স্টিল সবাই আমাকে বলে এরাই সবচেয়ে বড় কাস্টমার, এরা সবচেয়ে বড় টার্গেট, এরা বড় স্পেন্ডার। আই গেট মোটিভেটেড, ড্রেস নিয়ে আসে কিন্তু সেল হয় না। যাই হোক ভাই, সবাই তো প্লিজ দাদাদের মেয়েদের প্রোডাক্ট পারচেজ করবেন। So that's a bad luck for me, but I think one of the reason for that, I don't know about the product very much. এটা I believe যে আমি যেটাই করি না, কারণ আমি যদি আমার নিজের প্রোডাক্টের সম্পর্কে আমি বেস্টটা না জানি, it's very difficult for me.
Then why you are not partnering up with some subject matter expert for this product? I think that sort of. এটা আছে, বাট আই অলরেডি হ্যাভ টু মাচ ইন মাই প্লেট। ঠিক আছে, আমার একটু ব্রিদিং স্পেস হলে প্রবাবলি আই উইল গো ফর দ্যাট। সো আমার মনে হয় যে এটা নেক্সট পাইপলাইনে আছে আমার প্রোডাক্টগুলো। আর আসলে অনেকগুলো ভেঞ্চার আমি অ্যাজ ইউ অলসো ডু সেম থিং, আমি ছোটো ছোটো কিছু পাইলট করি একটা মার্কেটে পালসটা নেওয়ার চেষ্টা করি। মার্কেটে হয়তো পালস আছে, বাট আমার সেই ক্যাপাসিটিটা নাই। আমার ক্যাপাসিটি না থাকলেও আমি কিছু পালসটা বুঝে নিই যে এটা হয়তো বা এই মুহূর্তে আমার ক্যাপাসিটি নাই, প্রবলি ইন ফিউচার আই ক্যান ডু দিস। সো এই ধরনের আমি অনেকগুলো ভেঞ্চার ট্রাই আউট করছি। আমি মানে আমার ভেরি গুড লার্নার। আমি যদি বলি চারিদিকে যেটাই মনে হয়েছে যে দিস আইডিয়া ইজ এ গুড থিং, হয়তো কেউ চিন্তা করছে, কেউ কনসেপ্ট স্টেজে আছে, কেউ হয়তো ট্রায়াল স্টেজে আছে, অথবা অন্য কোনো জায়গায় অলরেডি এক্সিকিউশন চলে গেছে, স্কেলে চলে গেছে, সেটা আমার মার্কেটে আমি আসলে ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা সেটা আমি একটু দেখতে চাই, আসলে এই ভেঞ্চার আউটটা করতে চাই। এই ধরনের অনেক কিছু ট্রায়াল আউট করেছি, বাট যেটা হয় যে আমি ততটুকুই কনজিউম করতে পারবো যতটুকু আমার অ্যাপেটাইট আছে, ঠিক আছে, স্টমাক হোল্ড করতে পারে। সো এই মুহূর্তে আই থিঙ্ক আম টু মাচ বিজি উইথ পারমিদা অ্যান্ড রেজিং বুল অ্যান্ড স্পোর্টস। এই তিনটাকে আরেকটা সাস্টেনেবল জায়গায় নিয়ে প্রবলি আরও অনেক কিছু করার চিন্তাভাবনা আছে, বাট আই থিঙ্ক ইটস গুড। আমার স্পোর্টসটা নিয়ে অনেক বড় চিন্তা, স্পেশালি স্পোর্টস ওয়্যার, সাথে সাথে স্পোর্টস রিলেটেড কনসালটেন্সি, এই জায়গাটাতে কাজ করার ইচ্ছা আছে। আমার মনে হয় যে আমি যদি আগে জানতাম যে কোবি ব্রায়ান্ট বা লেব্রন জেমস বা লিওনেল মেসি ওরা চাকরি না করেও পৃথিবীর সেরা ধনী হইতে পারে, প্রবলি আই উইল ট্রাই টু বি অ্যান অ্যাথলেট. So you can try it out eventually, so senior athlete, মানে আমরা এটা চিন্তাই করতে পারি না, বাট স্টিল বাংলাদেশ ক্যান প্রোডিউস। এত মানুষ এর মধ্যে থেকে 10 জন বিশ্ব সেরা অ্যাথলেট হইতে পারে না, এটা কোনো কথাই না। আসলে আমাদের ছোটবেলায় কি হতো, বাবা মা খেলার মাঠ থেকে ধরে নিয়ে আসতো, এখন তো মানে বাচ্চারা দিয়ে খেলা মাঠে, হ্যাঁ, সো চেঞ্জ তো আসতেছে আসলে। এনিওয়ে ইটস আ ডিফারেন্ট ইস্যু, বাট lot of things to do, but as you said আমাদের আসলে অনেকগুলো অ্যাসোসিয়েশনের দরকার আছে। একা you cannot achieve many things alone. So আমরা অ্যাসোসিয়েশন, পার্টনারশিপ, লিভারেজ, এই জিনিসগুলো আসলে আরো ট্রাই আউট করতে হবে। ওকে, সো সাউন্ডস গুড। আর আপনার কি মনে হয় এখনকার আসলে যারা এন্টারপ্রেনিউর হচ্ছে, নতুন ইয়ুথরা, ঠিক আছে, সো তাদের সাথে তো ডেফিনেটলি আপনাকে কাজ করতে হচ্ছে। সো how do you feel like ওরা আসলে কি করতেছে, কিংবা আপনি আপনার এই জার্নি থেকে তাদের জন্য আসলে কোনো কিছু আসলে শেয়ার করতে চান কিনা, যেখান থেকে যেটা আপনি ফেস করছেন, আপনি ফিল করছেন যে আমাকে যদি কেউ একটু গাইড করতো তাহলে আমার জন্য ইজি হতো। সো এরকম কোনো কিছু আপনি ফিল করেন কিনা যেটা আসলে কাউকে হচ্ছে আপনি শেয়ার করতে পারেন? It's a tricky question, I would say. In fact, it's interview, right? Sounds like interview, but আমি যদি বলি আসলে entrepreneurs are একটু arrogant হয়. Is it true? Am I arrogant? No, yes. I don't. You say yes, no, you cannot. Every entrepreneurs are arrogant by himself or herself. ঠিক আছে, এটা হয়তো সে নিজে কখনো চিন্তা করেনি। অফ কোর্স ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট, আমি যদি একটা প্রপোজাল দেই, ইউ উইল নেভার সে ইয়েস এট দ্য ফার্স্ট টাইম। At least right now actually I hardly say yes. Even if it is a boss, even if it is your mentor, even if it is the most loving person in your life, you would not say yes immediately. Yeah, nowadays I don't say yes. It's not eventually I don't say no also, I say nothing. You say nothing. Exactly, that's the maturity. It's not maturity. That's the maturity. I'm just saying my it's the maturity and mental establishment. When I see a younger entrepreneur, I interact with them. Sometimes I get frustrated. Sometimes I get hot-headed. Mm-hmm. Most of the time I get inspiration. But এই যে কখনো কখনো মেজাজ খারাপ হয়ে যায়, তারপর মনে হয় যে এই ছেলেটা বা এই মেয়েটা যে কাজটা করছে, আমি তো 5-6 বছর আগে আমি তো এই কাজটাই করতাম, ঠিক আছে, সো আমি কেন তাকে অ্যাডভাইস দিতে যাব? ওই সময় যদি আমাকে কেউ অ্যাডভাইস দিত, আই উড নট লিসেন টু এনিওয়ান। আমি আসলে আমার প্যাশন ড্রিভেন, আই এম নট নলেজ ড্রিভেন অর মানি ড্রিভেন, আই এম প্যাশন ড্রিভেন, ঠিক আছে। আমার প্যাশনের সাথে আরেকজনের প্যাশন মিলবে না। So that person, that young entrepreneurs, they have their own vision and they have their own learning curve, right? আমার তাদের প্রতি একটাই অ্যাডভাইস, সব কিছু শোনো ভাই, ঠিক আছে, বাট
তোমার ডিসিশনটা তোমাকেই নিতে হবে, তোমার লার্নিংটা তোমাকেই নিতে হবে। আরেকজনের লার্নিং দেখে যদি লার্নিং নিতে যাও, স্পেশালি উইথ দ্য মেন্টরস, তারা যেভাবে বলবে, ওকে, ইউ লিসেন টু দেম and you match with your resources, capacities, environment, and you take your own decisions. ঠিক আছে, আমাদের গ্রামের সবসময় একটা কথা, নিজের বুদ্ধিতে ফকিরও ভালো। I think this is also true for entrepreneurship. ওই পজিটিভ মাইন্ডটা থাকতে হবে চেঞ্জটা অ্যাকসেপ্ট করার জন্য, কথা অ্যাকসেপ্ট করার জন্য, নেগেটিভ টকটাকে অ্যাকসেপ্ট করার জন্য। ও আমার এই মাইন্ডসেট থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম নিজে যদি আমি নিজের সিদ্ধান্ত নিতে নাই পারি, why should I want to be an entrepreneur? You should quit. Like it's tough, you know, when you don't have তোমার any ওই boss and you have to be your own boss. তোমার এই গার্ডসটা থাকতেই হবে। নিজের সিদ্ধান্ত যদি নিজেই নিতে না পারি, এই গার্ডস যদি না থাকে, then nobody should be an entrepreneur. They should do something else. Right. So that's true. And to some extent, definitely it's true. Like you have to be very bold. You have to take your own decision. But at the same time, you know, you have to learn from the others, like who already did this. Of like, course. যে রাস্তা অলরেডি কেউ হেঁটে চলে গেছে, আমাকে ওই রাস্তা আবিষ্কার করার দরকার নাই। এটা না মানে আমার এখনকার লার্নিং, ঠিক আছে, এখনকার যে আগে ভাবতাম যে না আমাকে একটু ডিফারেন্ট হতে করতে হবে, এটা করতে হবে। ভাই, ইফ ইউ ওয়ান্না বি এন্টারপ্রেনিউর, তোমাকে আসলে মানে কোনো কিছু ইনভেন্ট করার দরকার নাই। রাইট, যেটা সব সময় তোমাকে ক্রিয়েটিভ হইতে হবে, কিছু বেটার করো, মেক সাম চেঞ্জেস, যেখানে আসলে কিছু ভ্যালু অ্যাড করো, মানুষ কোনটা ফেস মানে প্রবলেম ফেস করতেছে সেটাকে সলভ করার চেষ্টা করো, দ্যাটস ইট। তোমাকে আসলে রকেট বানাইতে হবে না, ইউ ডোন্ট নিড টু ডু। কেউ রকেট তো বানায় রাখছে ভাই, হ্যাঁ, কেউ না বানায় রাখছে। বারবার চাকা আবিষ্কার করার কোনো দরকার নাই। মানে মার্কেটে চাকা আছে, তোমাকে কালকে একটা 4 কোনা চাকা নিয়ে এসে মার্কেটে ছাড়তে হবে। ডোন্ট ডু দিস। সো এনিওয়েজ, but a life of entrepreneurs is not really simple. It's not easy. You see, নতুন এন্টারপ্রেনার আসলে আমার কাছে মনে হয় যে সবাই আমরা ইয়াং লাইফে এন্টারপ্রেনারশিপের জন্য এনকারেজ করে, বাট আমার মনে হয় যে একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে। when you get some experience, you get some networks, you save some money, these are all necessary for successful. Otherwise দেখা যাচ্ছে আর্লি স্টেজে আমাকে এত স্ট্রাগল করতে হয় যে আসলে ঝরে পড়াটা খুব স্বাভাবিক। অনেক কেসগুলো দেখেছি, জেবিএনের থ্রুতেই দেখেছি, আরও অন্যান্য স্টার্ট আপ ইকোসিস্টেমের সাথে যখন দেখেছি যে অনেকেই যারা একদম ফ্রেশার যারা শুরু করে, 3-4 জন মানে একটা ইউনিক আইডিয়া নিয়ে শুরু করো, 2 বছর পর সে একজন কানাডায় চলে গেছে, একজন সরকারি চাকরিতে চলে গেছে, আরেকজন বাপের বিজনেসে চলে গেছে। টিম ওয়াজ নট দেয়ার, আইডিয়া ওয়াজ দেয়ার। আবার হয় কি সেম আইডিয়া আবার 2 বছর পরে আরেকটা টিম শুরু করতেছে এবং সেম সিচুয়েশনে হোল্ড আপ করতেছে। খুব কম আছে যারা এখান থেকে সাকসেসফুলি বের হয়ে আসতে পারতেছে। সো এটার সাকসেসফুল রেট বের করতে গেলে আমার এডুকেশন সিস্টেমের মধ্যে আসলে এন্টারপ্রেনারশিপটা আসলে ইন্টিগ্রেট করা দরকার, অ্যাড করা, ইন্টিগ্রেশনটা কীভাবে দরকার। যেমন আমি আমার মেয়ের ক্ষেত্রে যদি বলি, তাহলে স্কুলে ফেয়ার অ্যারেঞ্জ করা, ইভেন্ট ম্যানেজমেন্ট করে এবং সেল করার একটা করে, এই যে এই ধরনের ইন্টিগ্রেশন ওরিয়েন্টেশনের দরকার আছে। তো এডুকেশন সিস্টেমে নিয়ে আসা, আর একটা হচ্ছে রিসোর্স, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট স্কিল। একটা লেভেল পর্যন্ত যদি আমি জব বা সার্ভিস চাই করি না কেন, সেটা আমাকে আসলে পরবর্তীতে এন্টারপ্রেনারশিপে সাকসেসফুল হইতে আমাকে হেল্প করবে। অ্যাটলিস্ট 2-3 বছরের একটা এক্সপিরিয়েন্স আমার মনে হয় একটা ম্যান্ডেটরি আসলে সবার। আর আমি তো ফ্রেশ, আমি একটা মাত্র এডুকেশন থেকে আসছি, কপি বুক এনভায়রনমেন্ট থেকে আসছি, সেখান থেকে এসে পুরোপুরি বিজনেস আমার, ইটস আ ভেরি ক্রুয়েল ওয়ার্ল্ড। বিজনেস মানে আরেকজনের পকেট থেকে টাকা নেওয়া, ইটস নট সো ইজি, ঠিক আছে? You have to learn how to bring money from others' pocket in a legal way. That's in the a legal and ethical way, ঠিক আছে? And the customer satisfaction is when this people is happy, you know, they are happily paying you. So you have to figure out this. It's easy to learn with others' money. It's always easy to learn with others' money. Then you earn something and then you implement in your own organization. ঠিক আছে? So that's good. So that's the thing. That's not good. That's the right way actually. There's no other ways. Yeah, there are some very exceptional people. I don't know. Probably they are অনেকেই সাকসেসফুল হয়ে যান হঠাৎ করে, বাট দ্যাটস নট দ্য রিয়েল কেস, রাইট? That's rare case, you know. So that's not even eventually if you talk with the entrepreneurs, I guess more than 80% or 90% eventually, you know, so they had the very toughest phase of their entrepreneurship life. So this is the real thing, you know. So you cannot take that 5-10% who are by chance or those are outliers.
those are not proper examples. Yeah, so we can actually exclude those things. Anyway, so and these are the things actually we are thinking about the entrepreneurship and all other things. And what do you think? Like after 10 years or 15 years, when you are gonna take take your break or something, like you will go for the retirement, or what do you think? Like entrepreneur der kono retirement period thake kimba do you have any plan? Of course, I have some plan. I want to work hard for 10 more years. 10 more years. Okay. Work hard. Okay. There's after that. Then you will work little hard. I want to take a back seat. Okay. মানে এখন আমার যেটা হয় যে সবকিছু আমার নিজের হাতে না করতে পারলে আমার একটু অশান্তি লাগে। সবকিছু বলতে মানে যে কোনো কাজ যখন ইনিশিয়েটিভ করে আমার একটু ফ্রন্টে থাকতে চাই। আই ওয়ান্ট টু বি দ্য ফার্স্ট পারসন টু বি ইনফর্মড। Okay. এই জিনিসগুলো আছে যে দ্যাট টেকস আ লট অফ টাইম অ্যান্ড এনার্জি। But is it kind of micromanagement? It's a micromanagement. It's not necessary always. Of course, it's not necessary when you are big or you want to grow big. But সব কিছু জানতে ভালো লাগে. I love to hear. ঠিক আছে? That doesn't mean যে I rule that. But I want to be informed. আমার সব কিছু নতুন কোনো কিছু আইডিয়া নিয়ে কথা হইলে I want to participate in that discussion. ঠিক আছে? I want to share my. So you want to be actively involved. So I want to be actively involved in everything. সো এটা আমার টিমের মধ্যে আমার মনে হয় এটা একটা ভালো কালচার, সবাই একটু শেয়ারিং আছে। আবার কম্পার্টমেন্টালাইজেশনেরও দরকার আছে, সেটাও করা দরকার। যেমন আমার 2-3টা ইউনিট আছে, 2-3টা ইউনিটের মধ্যে এত স্ট্রং শেয়ারিংয়ের দরকার নাই। ঠিক আছে, তারা তাদের মতো ইন্ডিপেন্ডেন্টলি রান করতেছে। বাট 10 বছর পরে হয়তো বা আই ওয়ান্ট টু টেক সাম টাইম আউট অফ দিস থিংস। তারপর আই ওয়ান্ট টু হেল্প আদার এন্টারপ্রেনার্স। ঠিক আছে, সো এই যে লিগাসি টাইপের যে বিষয়টা আছে, তারা নতুন কেউ যদি, কারণ আই হ্যাভ অ্যান্ড ইউ হ্যাভ অলসো ফেসড আ লট অফ চ্যালেঞ্জেস। হ্যাঁ, এবং এটা কী পরিমাণ চ্যালেঞ্জ, এটা যারা এই লাইফটা লিড না করছে তারা বুঝতে পারবে না, কখনোই বুঝতে পারবে না, বলে বোঝানো এটা সম্ভব না। সো এই যে স্টেজটাগুলো আছে, এখানে মেন্টাল সাপোর্টের দরকার আছে, ফাইন্যান্সিয়াল সাপোর্টের দরকার আছে, অনেক নেটওয়ার্ক সাপোর্টের দরকার আছে। I want to be that person যে ওই সময়টা যেন I can be of some kind of help to new entrepreneurs after 10 years. So that would be my new journey of entrepreneurship. So yeah. Well, so that won't be the same thing you are doing right now. It would be a different part. So that's what you are planning right now. Yeah. And what do you think? Like the plan works when you are an entrepreneur? It never works as you plan, I guess. Very few times যে আমি প্ল্যান করছি একরকম, সেই অনুযায়ী সব কিছু হচ্ছে। আমার বাজেটের কথা ধরি, নবডে আস যে গত বছর বাজেটের কত পার্সেন্ট কী হয়েছে, সবাই এবছরে কী হয়েছে চিল্লাচিল্লি কইরা তারপর সবাই ভুলে যায়। তো আমি গত বছরের প্ল্যানের সাথে এই বছরের অ্যাক্টিভিটির কী মিল আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সো এটাই হয়তো আমি প্রচুর বিজনেস প্ল্যান করেছি, মানে কনসালটেন্সি বিজনেস লাইনেও করেছি, নিজের বিজনেসের ক্ষেত্রে অনেক প্ল্যান করছি, অনেক ফিগার্স বসাইছি, বাট আই হ্যাভ সিন দ্যাট কোনো প্রজেকশনের সাথে রিয়েল টাইম ম্যাচ করে না। দেয়ার ইজ আ লট অফ ডেভিয়েশনস। আই স্টপড প্রেডিক্টিং 5 years later. Yep. That's the thing. Actually, we don't know what would be the trend after 10 years. We don't know what would be the technologies over here. So we have to cope up with this thing. Especially এখন টেকনোলজি যেভাবে শিফট করতেছে, আগে ছিল আমাদের বলতো যে একটা টেকনোলজি 3 বছর অ্যাট লিস্ট ম্যাচুরিটি থাকবে, 3 বছর নাই। সো এটা আসলে গ্রাজুয়ালি কিন্তু কমতেছে, আরো কমতেছে। টেকনোলজির যে এত কুইক আসলে ইভলভ হচ্ছে টেকনোলজি, and technology will rule everything. It's true. This is why people are holding the technology. This will rule everything. So যারা এটা অ্যাডাপ্ট করতে পারবে, যারা মাস্টারে করতে পারবে, এটার they will be the leader. Actually, this is a transformational phase we are going through. At the same time, technology is also evolving. So what is going to happen? After I don't know, maybe 10 years, 20 years, 30 years, 40 years, or there is a number. There will be a time actually when there will be no farmer actually. So it will be the technology that will lead. So everything would be technology driven. This is what I do believe. So eventually it will এখনই তো আমরা সিম্পটম দেখতে পাচ্ছি, ইন্ডাস্ট্রিজ প্রচুর সিম্পটম দেখা যাচ্ছে। মানে এবার আমি জাস্ট গতকালই আমি গ্রাম থেকে ঘুরে আসলাম। সো বড় বড় হারভেস্টার
বড় বড় মিন্স একটার দাম প্রায় 30 লাখ 25 লাখ টাকা একটা হারভেস্টার দিয়ে ধান কাটতেছে, যেটা কমপক্ষে 200 লেবার ডেজ সেভ করে দিচ্ছে। কারেক্ট। তাহলে ওই 200 লেবার ওরা এখন কি করতেছে? এটা কেবল ডিসপ্লেসমেন্ট। এই ডিসপ্লেসমেন্টটা কোথায় ঘটতেছে, কেন ঘটতেছে, তারা কোথায় যাচ্ছে? সো উই নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট অ্যাজ ওয়েল। নো ডেফিনেটলি মানুষের জীবনটা তো নদীর মতো, সো হি উইল অলওয়েজ ফাইন্ড এ রুট, ফাইন্ড আ ওয়ে। আনলেস সামটাইমস কেউ বাদটা না দিয়ে দিলে হয়। না ইটস ওকে, ইট উইল গো। ওকে, সো আমরা তো মোটামুটি অনেক কিছু জানলাম। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি, রাইট? Now, I think I like to thank you for starting this. I don't know how people will take this, but everybody has their own story. Correct. Every people have their own story. সবাই সেটা বলার সুযোগও থাকে না, সেভাবে বলার প্ল্যাটফর্ম পায় না। I think story behind এই ধরনের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবে। ওই যে বললাম, এন্টারপ্রেনারদের আসলে তারা সিদ্ধান্তটা তারা নিজেরাই নেবে, কিন্তু ইনফর্ম ডিসিশন আর হচ্ছে আনইনফর্ম ডিসিশন দুটার মধ্যে অনেক ধরনের গুণগত পার্থক্য আছে। সো তারা ইনফর্ম ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে স্টোরি বিহাইন্ড একটা আমার মনে হয় একটা ভালো ধরনের ভূমিকা রাখতে পারে। অ্যান্ড একটা হচ্ছে আমি যে আজকে কথা বললাম, ইট রিফ্রেশেস মাই মাইন্ড। ঠিক আছে, আমার একটু মানে অতীত স্মৃতিচারণ হলো, মানে আমার কীভাবে শুরু করলাম, মানে এটা একটা জয়ফুল একটা আওয়ার পাস করলাম। সো দিস ইজ ইন্টারেস্টিং, অফকোর্স দিস ইজ জয়ফুল, অফকোর্স আই হোপ দিস ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল। অ্যান্ড নেক্সট ডে যারা আসবেন, গেস্ট আসবেন, আমরা তাদের স্টোরি শুনতে পাবো। There would be beautiful things happening. I think you started this thing. I like to congratulate you, and I like to thank you for that. Hopefully people will like this, especially যারা ভেঞ্চার পছন্দ করে, যারা এন্টারপ্রেনারশিপ পছন্দ করে, তারা লাইক এটাকে they have to like this, ঠিক আছে? Otherwise there is some problem. আমার আসলে অনেক প্রিয় হচ্ছে স্টিভ জবস, ঠিক আছে? স্টিভ জবসের শহরে তো একটা গুরু টুরু থাকে, ওইভাবে দেখি না, বাট আমার মনে হয় যে হোয়াট হি হ্যাজ ডান, দ্যাটস সামথিং রিয়েলি এক্সেপশনাল, ঠিক আছে? আই লাইক দ্য স্পোর্টসম্যান, যারা স্পোর্টস, তারা যে ধরনের লাইফস্টাইল লিড করে, যে ধরনের চ্যালেঞ্জ দেয়, তারা নিজেদেরকে যেভাবে প্রিপেয়ার করে, আই লাইক টু ফলো দ্যাট, দো আই ক্যানট ডু দ্যাট অল দ্য থিংস, বাট আই লাইক টু ফলো দেম। সো অ্যাট দ্য এন্ড কোয়ালিটি ম্যাটার্স, সব কিছুতেই কোয়ালিটি ম্যাটার্স। অ্যান্ড আমি যা করি সেটা আমাকে ভালোভাবে জানতে হবে। আই হোপ you have this kind of passion, and you continue this, this area, and the interest in the ecosystem. If there is no ecosystem, you will build this, you will help to build this. I wish all the best. Thank you, thanks a lot actually. So মানে আমি আসলে স্টোরি বিহাইন্ড শুরু করার পেছনে একটা বড় রিজন হচ্ছে আমি কিন্তু মানুষের স্টোরি শুনতে পছন্দ করি, সো এবং আমি অলওয়েজ ট্রাই করি যে ওই স্টোরি থেকে যদি কিছু একটা আমি শিখতে পারি, এটা কিন্তু আমি অলওয়েজ ট্রাই করি নিজেকে। মানে যখন থেকে আমি আসলে একটু করে এন্টারপ্রেনার হবে এটা বোঝা শুরু করছি, তখন থেকে আমি আসলে এটা ফোকাস করার চেষ্টা করতাম যে একটু ইমপ্রুভ কীভাবে নিজেকে করা যায়। এক্স্যাক্টলি, আমি ভুল করি, আমি প্রতিদিন ভুল করি, ইট ডাজন্ট ম্যাটার, বাট মেক শিওর করা যে সেম ভুলটা আমি নেক্সট দিন না করি, অন্য একটা নতুন ভুল করি, তাহলে নতুন কিছু শিখবো। রাইট। আমি একটু সময় দিলে আমি এটার সাথে রিলেট করে একটা স্টোরিটা বলতে চাই। এই যে বললাম আমি অ্যাথলেটদের ফলো করি, জাস্ট কাপল অফ ডেজ ব্যাক I was listening to Kobe Bryant. Yes, he was dead by accident, helicopter crash. One of the top NBA players, বা গোটো বলে অনেকে মাইকেল জর্ডানের পরে, সে বলতেছিল যে what you need to do is very simple to be successful. কি তুমি আজকে যেটা করতেছো আজকে তার চেয়ে 1 পয়েন্ট বেশি করো। ইমপ্রুভ ইয়োরসেলফ, জাস্ট খুব বেশি না, গতকাল যতটুকু করছো তার চেয়ে 1 পয়েন্ট বেশি করো বা 1% বেশি করো। হোয়াট হ্যাপেন্স ইন 365 ডেজ যদি তুমি প্রতিদিন 1% করে বাড়াইতে দেয়, অ্যান্ড হোয়াট হ্যাপেন্স ইন 10 years, হোয়াট হ্যাপেন্স ইন 15 years. So there's the consistency. That's the exact thing you said, right? There's a consistency, in life, this is the old persistence, it will always win.
You have to hold the thing. That's it. That's the ultimate key. So don't lose your hope. No other way. That's the thing. Okay, so and if you have any untold stories, so if you wanna share this thing, so that you never said to anybody, so we won't mind to listen those. There are a lot of things. I think there are a lot of things. You wanna share? I think maybe some other days. একটা পার্টিকুলার আমার কাছে মনে হচ্ছে কম্পিটিশনের কথা বলার জন্য। Sure. সো একটা কম্পিটিশন ছিল, আমাদের একটা কম্পিটিটর ছিল, এখনো আছে মনে হয়, আই ডোন্ট নো। তো সামহাও আমরা একটা প্রোডাক্টের একটা দাম রাখছিলাম, যে কোনো একটা ইস্যুতে, যাই হোক আমি ডিটেলস বলতেছি না, তো টোটালের দাম 35 টাকা কেজি রাখছি, ঠিক আছে। মার্কেটে হয়তো ওইটা 28 টাকা বা 30 টাকা কেজি আছে। তো এই কম্পিটিশনটা বললো যে এত দাম লাগতেছে পারমিদা, মানে 5 টাকা। আমি এই পারমিদাকে রাখার জন্যই মানে ওকে মানে পারমিদাকে কম্পিট করার জন্যই দরকার হলে আমি নিজে একটা ভেঞ্চার খুলবো। পরে কি হলো সেটার? তো ওকে, সমস্যা নাই, ভেঞ্চার খুলছে, তারা পার্টিসিপেটও করছে। দে আর স্টিল সামটাইমস হোয়াট হ্যাপেন যে আসলে আফটার 2 years দে আর গন। I don't mind about this. Competition is always good for customers, for business person as well. But thing is that যে আমরা আসলে যা দেখি সাদা চোখে, এটা আসলে it's not the true story, you know. That's the story behind. That's the story behind. ঠিক আছে, it's not the white lens আমরা যা দেখতেছি তাই না, আসলে there are many other things going around actually. Going around. You have to take decisions based on that. So you have to experience this. But I can tell you some untold story, regarding Parmeeda. Yeah. So I guess it's around 5 years back actually. I went to some of the I don't know, maybe 5 or 4 years back actually. I went to a big giant actually, so I was in a integration with selling some product over there. I'm selling some software products over there. So I was talking with that guy, and he said like they're gonna start some safe food business, so they're just starting the thing. And they asked me actually how really they can do better on this thing, including the technologies and all other stuffs, and eventually reaching the customer and all those things. Then I told him, okay, so just do it. তখন আমি কিছু সাজেস্ট করলাম যে ইউ ক্যান ডু দিস থিং, কাস্টমার এক্সপিরিয়েন্সটা বেটার করার জন্য। সো আই ওয়ার্ক উইথ কাস্টমার এক্সপিরিয়েন্স কাইন্ড অফ থিং, সো কাস্টমার এক্সপিরিয়েন্স বেটার করার জন্য আপনি এটা করতে পারেন, এটা নিতে পারেন। দেন হি আস্কড মি, ডু ইউ নো হাউ Parmeeda works? So he figured out like Parmeeda is the key competitor and they are doing good. And I didn't tell him like I know you or Parmeeda is close to me, So I said they just do the random shit, So thank you for that. No, that's a reality actually. So maybe you don't know, but I had like people are talking about you, about the Parmeeda, venture. So people wanna copy it. And if you ask me, this is one kind of success. Success is not about money. Success is something so that that actually pay you back your effort and all other thing. So the last thing I want to say, Parmeeda is the name of my daughter. Yeah, that's the thing. So I love it, like I love anything better than anything in this world. And this is my first real venture, so I want to make it really big. আর যেটা হচ্ছে আমি কম্পিটিটিভ মাইন্ডসেটটা ধরে রাখতে চাই, ঠিক আছে। অ্যান্ড ইট শুড বি আ হেলদি কম্পিটিশন। আই এম অলওয়েজ এনকারেজ হেলদি কম্পিটিশন। আসলে কম্পিটিশন না থাকলে ইউ ডোন্ট হ্যাভ দ্য ফিল যে আরেকটু বেটার করতে হবে, ঠিক আছে। এই যে নেক্সট ডে আরেকটু বেটার করার যে একটা ক্ষুধা, ওই আর্টস যে একটা ক্ষুধা অ্যাপেটাইট, ওইটা থাকে না। যেমন হোল ফুডস, ঠিক আছে, অ্যামাজনের যেটা সেফ ফুড আছে, আমার হোল ফুডসটাকে আমি আসলে আমার সামনে রাখছি, ঠিক আছে। হোল ফুডস যেভাবে বিজনেসটাকে বড় করছে আমি সেভাবে করতে চাই। ডোমিনিক রিপাবলিক যেমন আসলে পৃথিবী জুড়ে কলা
সাপ্লাই করতেছে, আমাদের এত কলা হয়, আম হয়, আনারস হয়, আমরা এক্সপোর্ট করতে পারি না কেন? এত নষ্ট হয় না, করতেছে না তা তো না। সো ফার আই নো ইউরোপে কিন্তু কিংবা বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের আম এক্সপোর্ট হচ্ছে। এটাকে আসলে এক্সপোর্ট বলা যায় না। হ্যাঁ, পেপারের জন্য এটা এক্সপোর্ট, বাট ইন রিয়েল টার্মস দিস ইজ নট এক্সপোর্ট। এক্সপোর্ট করতে হলে তোমাকে সেই মতো মানে ইউ হ্যাভ টু বি এ লিডার। তোমার যতটুকু আছে যদি সেই পরিমাণে না হয়, ওইটা করাও যা না করাও একই কথা আর কি। সো হ্যাঁ, ওই লেভেলে চেঞ্জটা নিয়ে আসতে হবে। সো ইট শুড টাচ দ্য লাইফ অফ মোর পিপল। তাহলে কি আমরা এক্সপেক্ট করতেছি যে নিয়ার ফিউচারে পারমিদা আসলে বাইরে, দেশের বাইরে আসলে এস্টাবলিশমেন্টে যাচ্ছে? অফকোর্স আই হ্যাড এ ড্রিম, আই ডোন্ট নো কত বছর লাগবে সেটা অ্যাচিভ করার জন্য। আই হ্যাড এ ড্রিম অ্যান্ড আই উইল মেক ইট সাকসেস ইনশাল্লাহ। লেটস সি। সো ওকে গাইস, এটা ছিল হচ্ছে আমাদের আজকের ডিসকাশন দাদা ভাইয়ের সাথে। আই রিয়েলি এনজয়েড দ্যাট ডিসকাশন উইথ হিম। আমরা আসলে জাহাঙ্গীরনগর, দুজনে আসলে জাহাঙ্গীরনগরের। সো আমরা একটা লম্বা সময় ধরে পরিচিত। সো কতদিন হবে আই ডোন্ট নো। সো নিয়ারলি 20 years. লম্বা সময়, yes. Nearly 20 years. So in the meantime actually he is doing lot of things, and definitely আমি ডেফিনেটলি এক্সপেক্ট করবো যে দাদা ভাই আবার আমাদের সাথে আসবে, হয়তো আরও কিছু ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করবে, আরও কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবে, যেগুলো থ্রুতে আমরা আসলে আরও কিছু আনটোল্ড স্টোরি বের করতে পারবো। সো থ্যাংক ইউ দাদা ভাই। Thank you so much, Jaman. Thank you for inviting, and I wish story behind should be the front runner of the stories. So yeah, good is not enough. So I wish story behind in such a way so it should be spread like a fire, right? So thank you for your wish. And definitely it's not my profession, you know, I cannot take it as a profession. It's not possible. It doesn't matter right if now it's a profession or not. I can see that it's your passion. Yeah, it's my passion. It's one of your passion projects. So there's no way it is not successful. Exactly. So story is my passion actually. I love to sell stories. I love to, you know, collect stories. So. I saw your blogs, different blogs, and I follow them. Yep. Okay. So thank you you guys. Thank Have a you. good day. Yep. Yeah. So you wanna say something? Yeah, thank you, and keep watching a story behind. There are more people coming, more stories are coming, and all of us together. I think what I say, আমাদের যে বাংলাদেশ আছে, বাংলাদেশটাকে ব্র্যান্ডিং করার অনেক জায়গা আছে। পিপল বলি, প্লেস বলি, ফুড বলি, হোয়াট এভার ইউ নেম। আমরা হয়তো জানি না যে পৃথিবীর যত খাদ্য উৎপাদন হয় তার মধ্যে 7-8টায় টপ 10-এ আমরা আছি। Wow. I didn't know eventually. আমরা ম্যাঙ্গোতে 4th, আমরা পটেটোতে 7th, আমরা রাইসে আছি 3-4-এর মধ্যে, আমরা অনিয়নে আছি, আমরা পাটে আছি, সবগুলোতে টপ 5-এর মধ্যে আছে। Then why we are not taking advantage? We should leverage this thing, right? That's the question I want to ask myself. So why we cannot do anything like that? So agriculture is a very crucial sector. আমরা জানি আমাদের যদিও 18, 16, 17 কোটি লোক, তারপরে আমরা খাবারের পরে আরো অনেক কিছু করতে পারি। And the young people, they are coming. I'm very much hopeful with them. So in next stories, it will continue, and we'll see a lot of things, a lot of exciting things, a lot of beautiful things. So yeah, thank you so much for watching, and keep us in your good book. Yep. Thank you. Thank you. Bye bye.